শায়না ভুল কিছু তো বলছে না। আপনার ছেলে যে পরিমাণ গাদ্দার তাতে ওর সাথে একা অন্য একটা দেশে যাওয়ার সাহস কোনো মেয়েই করবে না। বিপদে আপদে পড়লে সেখানে ও যাবে কার কাছে? আপনার ছেলে তাকে সাপোর্ট না করলে? তাজউদ্দিন সিদ্দিকী বলল, বউ নিয়ে যাক সেটা আমিও চাই না। বউ নিয়ে চলে গেলে আর এমুখও হবে না আমার ছেলে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। কিন্তু ওই মেয়ে আজ ওকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিভাবে? রাত বিরাতে কি হচ্ছে এইসব? তার স্বামী ঘাটতাড়া বলে তাকেও ঘাটতাড়ামো করতে হবে নাকি? রওশনারা বললেন, আমি আর কিছু বলবো না, যা ইচ্ছে করুক। বিয়ে যখন নিজের ইচ্ছেতে করেছে তখন বউ নিয়ে যা ইচ্ছে করুক। মেয়েটা শান্তি পাবে না এটা আমি বুঝে গিয়েছি। আপনার ছেলেকে তেড়াবেড়া কিছু বলেছে তাই সোজা বাড়ি চলে এসেছে। এভাবে ঘর সংসার হয়? একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয়। নিজের ছেলেকে যখন কিছু বলতে পারছি না তখন অন্যের মেয়েকেও কিছু বলতে পারবো না আমি। শাওনকে নিয়ে ভর্তি হতে গিয়েছে শায়না। রূপালী ব্যাংকে টাকা জমা দিয়ে বের হতেই শাওন বলল, ফুচকা খাবি? শায়না না করার মেয়ে না। ফুচকা চটপটি তার অনেক প্রিয়। শাওন তাকে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। শাওনের হাতে তার কাগজপত্র রেখে সে টক ঝাল ফুচকা একে একে মুখে পড়তে লাগল। নাকের মাথা লাল হয়ে এসেছে ঝালে। শাওন পানি এনে দিল। শায়না পানি খেল। রাস্তার পাশে রিকশার জন্য দাঁড়িয়ে ঝালে হাহু করছে। ঠিক তখনই তার পাশ দিয়ে একটা বাইক ছুটে গেল। কাদা ছিটকে পড়ল তার বোরখায়। ছিটে চলা বাইকের দিকে চেয়ে রইল সে। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, এদের কি বলা যায় বলতো? শাওন বলল, ছাড় না, বাদ দে। মনে হয় মাল খেয়েছে। মেয়ে দেখলেই শালাদের কুরকুরানি বেড়ে যায়। বাড়ি ফিরতেই তার পাশ দিয়ে সাঁ করে একটা বাইক ছুটে গেল ওদের বাড়ির উঠানে। শায়না আর শাওন একে অপরের দিকে তাকালো। কালো হেলমেটটি খুলে তাজদার সিদ্দিকী বাইক থেকে নামল। শাওন বাইক পাগল, সে ছুটে গেল। তাজ ভাই, এটা কখন কিনলে? শায়নার দিকে কপাল কুঁচকে তাকিয়ে তাজদার জবাব দিল, তৌসিফের জন্য। জানতাম না তো। এতদিন তৌকিরের কাছে ছিল। তৌকির তার বড় ফুপুর ছেলে। শাওন বাইকটা দেখছিল ধরে ধরে। শায়না তার বোরখার দিকে তাকালো। ইচ্ছে করে কাদা ছিটিয়ে দিয়েছে। তাজউদ্দিন সিদ্দিকীর গলা ভেসে এলো, বাইকটা ভেতরে ঢুকিয়ে রাখো, সবাই এসে ধরবে। শায়না হঠাৎ থমকে গেল। পাজোড়া থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো সে শাওনের দিকে। শাওন কথাটা শুনে আর দাঁড়ালো না, সোজা চলে এলো। শায়নার চোখ জোড়া আচমকা ছলছল করে উঠল। শাওন তাকে ডিঙিয়ে চলে গেল ঘরে। তার চেহারা দেখে শায়নার কেমন দম বন্ধ লাগলো। শায়নার যদিও 2 দিন থাকার ছিল বাপের বাড়িতে, কিন্তু সেটা আর হলো না। তাজউদ্দিন সিদ্দিকী ফোনে জানিয়েছে তাদের মেয়েকে যেন বিকেলে পাঠিয়ে দেওয়া হয়। বিকেলে না পাঠালে আর পাঠানোর দরকার নেই। আর মাসে একবার সে বাপের বাড়িতে আসতে পারবে। সবার এত মন পুড়লে তারা গিয়ে যেন দেখে আসে। শ্বশুরবাড়ি তো আর লন্ডনে নয়। শাহিদা বেগম এখনও কথাগুলো ভুলতে পারছে না। বাবা গো বাবা, কি শক্ত শক্ত কথা ব্যাটার। অ্যাডমিশন নিতে পেরে শায়না দুপুরে শান্তির ঘুম দিয়েছে। ফুরফুরে মেজাজে নিজের ঘরদোর পরিষ্কার করলো সে ঘুম থেকে উঠে। শাহিদা বেগম বলল, চলে যাবে এখন, এইসব করার কি দরকার? তোর আপারা করবে। শায়না কথা শুনল না, নিজের ঘর নিজেই সাফ করে নিল। শাহিদা বেগম তার যাওয়ার সময় নাস্তা আর খাবার দাবারও দিয়েছিল সবার জন্য। শায়নার মেজাজ শান্ত ছিল। শাহিদা বেগম তাকে বুঝিয়ে সুঝিয়ে বললেন, জামাই গরম হলে তখন তুই মুখের উপর কথা বলিস না। যে চুপ থাকে সেই জিতে যায়। তর্ক কোনো সমাধান নয় রে মা। শায়না বলল, আমার যখন ইচ্ছে তখন আমি এই বাড়িতে আসব, সেটা ওদের বলে দিও। সমস্যা নেই, আমি তোকে দেখতে চলে যাব। আমি সবাইকে দেখার জন্য চলে আসব। তুমি ওই বাড়িতে যাবে না। শুধু তুমি না, কেউ যেন না যায় ওই বাড়িতে। আমার ইচ্ছে হলে আমি আসব। দাদিমা তাকে উঠান অবধি এগিয়ে দিল। ফিসফিস করে বলল, বেটা বউ ছাড়া থাকতে পারে না বলে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এমন করতেছে। রাগ করিস না। বউ ছাড়া এত বছর কিভাবে থেকেছে? তোমাদের মুখে যত ধরনের নাটকীয় কথাবার্তা। যাওয়ার সময়ও এভাবে কথা বলবি নাকি? লন্ডন তো যাচ্ছি না, আসি। ওই বাড়িতে যাবে না ঘন ঘন। দাদিমাকে জড়িয়ে ধরল সে। তারপর গাড়িতে উঠে বসল। আফসার সাহেব তাকে হেঁটে যেতে দিচ্ছে না। গাড়িটা পটিয়া থেকে ঘুরে আসবে এইরূপ কথা বলেছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর আদেশ। ড্রাইভার 5 মিনিটের মধ্যে অলির হাট থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাদের উঠানে এসে থামল। শায়না ফ্লোর মুছল, বিছানার চাদর বালিশের কভার পাল্টালো, জানালার পর্দা পাল্টে নিল, ড্রেসিং টেবিলের আয়না মুছে নিল, আসবাবপত্রের ধুলো ঝাড়ল। একটু ঝাড়ুও দেয়নি।
কি আশ্চর্য, মনে হচ্ছে ইচ্ছে করে তার জন্য এত কাজ বাড়িয়ে রেখেছে। তাজদার সিদ্দিকী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। শায়না নিজের কাজে ব্যস্ত, তবুও সে জানে ভদ্রলোকের অভদ্র নির্লজ্জ চোখ দুটো তার শরীরের বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে। চেয়ারে বসে ঠোঁটের কাছে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে। শায়না বালতিতে রাখা বিছানার চাদর, বালিশের কভার সব নিয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী তুড়ি বাজালো। শায়না তার দিকে তাকালো। তাজদার আঙ্গুলের ইশারায় ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিল। তারপর নিচের কাবার্ড খুলে কিছু শার্ট, টি শার্ট আর প্যান্ট শায়নার হাতে ধরিয়ে দিল। শায়না সেগুলো মাটিতে ফেলে দিল। নিজের কাদামাখা বোরখাটা এনে তাজদারের হাতে ধরিয়ে দিল। তারপর একে একে সব শার্টগুলো তাজদারের হাতে তুলে দিয়ে বলল, আমি ওয়াশিং মেশিন ইউজ করতে জানি না, বলেই চলে যাচ্ছিল। তাজদার খপ করে তার বেনিটা ধরে ফেলল। শায়না মাথার পেছনে হাত চাপালো। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তাজদার সিদ্দিকী শক্ত হাতে বিনুনিটা ধরে রেখেছে। শায়না বলল, আমি বড় আম্মুকে ডাকছি, এতে আমি ভয় পাচ্ছি। আপনার বোধহয় আমার কুটু কথা না শুনলে ভাত হজম হয় না, নইলে সারাক্ষণ নাটক করার তালে থাকেন কেন? তোমার কথার ধরন খুব রুক্ষ শায়না মমতাজ, বলেই বেনিটা টেনে শায়নাকে নিজের কোলের কাছে নিয়ে এলো। সামনে ঘুরিয়ে এনে বেনিটা শায়নার গলায় পেঁচিয়ে বলল, সবসময় এভাবে কথা বললে তোমার চুল দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। শায়না হাঁসফাঁস করছে, চুলে টান পড়েছে। তাজদার তার বেনি ছেড়ে দিল। তারপর হাতের তালুর দিকে তাকিয়ে বলল, হাত ধুতে হবে, তেল চিটচিটে চুল। শায়না বেনিটা পেছনে ঠেলে শাড়ির আঁচলে কপাল মুছতে মুছতে বলল, সারাক্ষণ জাপটে ধরার তালে থাকে, আবার সে ধুচ্ছে হাত। তাজদার বলল, লিসেন শায়না মমতাজ, তোমাকে ছুলে আমাকে গোসল করতে হয়, ব্যাপারটা ভেবে দেখেছ? তার মানে তোমাকে ছুলেই আমি অপবিত্র হয়ে যাই। শায়না তার কথা কানে না তুলে বিছানায় শুয়ে পড়ল। তাজদারও। শায়না তার দিকে তাকিয়ে বলল, আজব, আমি এমনি শুয়েছি, দরজা খোলা রেখে এসবের মানে কি? এখন কি ঘুমানোর সময়? মাগরিবের আজান দেবে কিছুক্ষণ পর। তাজদার মাথার নিচে হাত রেখে শুয়ে বলল, আজানের অপেক্ষায়, উঠে যাব, প্যান করলে ধাক্কা দিয়ে ফেলে দেব। শায়না আরও কিছু বলতে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে মুখ চেপে ধরবে, তখনই তিতলি বলল, শায়না, আম্মু তোমাকে। সে ঘরের চৌকাটে পা দিতে না দিতেই উল্টো দিকে ভোঁতর। তফসিরের সাথে প্রবল ধাক্কা। তৌসিফ গর্জে উঠে বলল, বাড়িতে এইসব কানার ল্যাংড়া নিয়ে তো বহুত জ্বালায় আসি। তিতলি জিভেতে কামড় দিয়ে বলল, ওইদিকে যেও না, ওইদিকে যেও না। কেন, ওইদিকে কি? তিতলি তাকে ঠেলে দিল। তৌসিফ একসাথে অনেক দূর চলে গেল পিছু হেঁটে। বলল, মাথা গেছে নাকি? তিতলি তাকে বোঝাতে না পেরে পালিয়ে গেল। এদিকে তাসনুভার বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করার কথাবার্তা শুরু হয়েছে। তাজদার সবাইকে বোঝাচ্ছে তার বিয়ের পর ফেরার জন্য। এভাবে চলে গেলে নিজেরই লস। তাজদার হ্যাঁ না কিছুই বলেনি। শায়না রান্নাঘরের দিকে যায়নি, একেবারে কাল সকালে যাবে। ঘর থেকেও বের হয়নি সে। তিতলি আর বাকিরা এসে তাকে দেখে গিয়েছে। রাতের খাবার খেতে ডেকেছে। শায়না খাবে না বলে দিয়েছে। পেট ব্যথা করছিল সকাল থেকে। খাওয়া দাওয়া ভালো লাগছে না। মাছ মাংস ভাত তো একদমই নয়। রোশনারা এসে বলল, না খেয়ে থাকা ভালো নয়, দুটো করে খেয়ে যাও। শায়না জানে সে হাজার বললেও শুনবে না, তাই খেতে গিয়েছে। তখন তাসনুভার বিয়ে বিষয়ে কথাবার্তা কানে এলো। তার শ্বশুরবাড়ির মানুষ সপরিবারে আমেরিকায় থাকে। পুরনো বাড়ি ঢাকার গাজীপুরে। বেশ টাকা পয়সা আছে। ছেলেও দেখতে শুনতে মাশাআল্লাহ। তার ভাই তার বিয়েতে থাকবে না শুনে সে মন খারাপ করেছে। তাজদারে এখনও কোনো আশা দেয়নি তাকে। তিতলি শায়নার সামনে আসছে না। শায়নারও কেমন অস্বস্তি লাগছে, কিন্তু তাজদার সিদ্দিকীর বিন্দুমাত্র লজ্জা শরম নেই। তিতলি তিতলি ডেকে তাকে দিয়ে এই কাজ ওই কাজ করাচ্ছে। রোশনারা তাসনুভাকে বোঝাচ্ছে ও থাকতে না চাইলে কেউ ধরে রাখতে পারবে না ওকে। তাসনুভার রাগের একটা অংশ শায়নাকে ঘিরে। সে ইনিয়ে বিনিয়ে বিষয়টাকে শায়নার দিকেই ঠেলে দিচ্ছে। শায়না চুপচাপ খাচ্ছে। তাসনুভা এবার সরাসরি তাকে বলল, শায়না, তুমি দায়ী এটার জন্য। ইউ উইল হ্যাভ টু বি দ্য কনভেন্স ভাইয়া। শায়না রোশনার দিকে তাকালো। তারপর তাসনুভাকে বলল, আমি বলে দেখব। কথাটা দায়সারাভাবে বলেছ ঠিক আছে, কিন্তু কাজটা ভালোভাবে করবে, কারণ তোমার জন্যই ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছে। ভাইয়া যদি বিয়েতে না থাকে তাহলে তুমিও থাকতে পারবে না। নো মোর ডিসকাশন, দ্যাটস ফাইনাল। শায়না বলল, আমি বলবো, এবার রাজি না হলে সেখানে আমার কি করা আছে? তাসনুভা চলে যাচ্ছিল। তার কথায় থেমে গিয়ে বলল,
কিছু করার না থাকলে আমার বিয়ের 2 সপ্তাহ আগে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবে। শায়না তার দিকে চেয়েই রইল। তারপর রোশনার দিকে তাকালো। তৌসিফের মা, দাদিমা সবাই কথাটা শুনেছে, কিন্তু টু শব্দটা করল না কেউ। শায়না ঘরে এসে তাজদারকে ফোন করল, ঘরে আসুন। তাজদার কোনো জবাব দেয়নি। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখা গেল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কোনো সমস্যা? শায়না বলল, সবসময় আমাকে বিপদে ফেলার পায়তারা করেন, তাই না? এমন এমন কাজ করেন যাতে সব দোষ আমার দিকে তেড়ে আসে। আপনি আপনার বোনের বিয়ের আগে কোথাও যাবেন না, আর যদি যান তার 2 সপ্তাহ আগে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তাজদার বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার সব কথা শুনতে আমি বাধ্য। যে নিজের বোনের আবদার রাখতে পারে না সেই স্ত্রীর কথার মর্যাদাও দিতে জানবে না, সেটা আমি জানি। তারপরও বললাম, এবার সিদ্ধান্ত আপনার। বলেই শায়না বিছানায় উঠে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী বলল, আমি তোমাকে এত শান্তিতে রেখে দেশ ছাড়ব এমনটা ভেবো না। আমার সারা জীবন অশান্তিতে কাটবে সেটা আমি জানি, প্রস্তুতও আছি। তাজদার তার দিকে চেয়েই রইল। তারপর ঘরের দরজা বন্ধ করে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে শায়নার পাশে শুয়ে পড়ে বিড়বিড়িয়ে বলল, তোমাকে অশান্তিতে থাকতে দেখলে আমার বেশ মজাই লাগে শায়না মমতাজ। শায়না বলল, আমার ফেসবুক আইডিটা ফেরত চাই। কথাটা বারবার বলবো না, পায়ে ধরলেও দেব না। আমার চাই মানে চাই, চাইতে থাকো। শায়না আচমকা তার হাত থেকে ফোনটা নিয়ে নিল। তাজদার হতভম্ব। শায়না বিছানা থেকে নেমে কাপা হাতে তার আইডি লগ ইন করলো। তারপর ডিলিট করতে যাচ্ছিল। তাজদার ছুটে এলো। শায়না সরে গেল। তাজদার শাসিয়ে বলল, লাস্ট ওয়ার্নিং শায়না মমতাজ, আমি কি করতে পারি তোমার কোনো ধারণাও নেই। ফোনটা দাও, ননসেন্স। পরে মনে পড়ল পাসওয়ার্ড না দিলে ডিলিট করা যাবে না, তাই সে শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। শায়না ফোনটা নিয়ে দাঁড়িয়ে রইল, পাসওয়ার্ড চাচ্ছে। তাজদার বালিশের মাথায় এলিয়ে দিয়ে হাসছে। শায়না এসে ফোনটা বালিশের উপর ছুঁড়ে ফেলল, পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী হাসছে নিঃশব্দে। শায়না চোখ লাল করে একবার ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদারের ঠোঁটের কোনায় তির্যক হাসি। শায়না বলল, আপনাকে আমি কোনোদিন মাফ করব না। তাজদার তাকে এক টানে নিজের কাছে নিয়ে গিয়ে বলল, মাপ চাইলে তবে তো মাফ করবে। শায়না আবারও দূরে চলে গেল। তাজদার ডিম লাইটটাও নিভিয়ে দিল। ওটা নিভিয়ে দিলে শায়না মমতাজ তাকে দেখে না, তাই কাছে যেতে বাধা আসে না। শায়না প্রতিবেশীদের অনেকগুলো বাচ্চা কাচ্চা পড়াতো। হিসেব করলে বাচ্চার সংখ্যা দাঁড়ায় প্রায় 8 জন। 4টা মেয়ে, 4টা ছেলে। ওর বিয়ে উপলক্ষে অনেকদিন পড়ানো হয়নি। যেহেতু এক বাড়িতেই বিয়ে হচ্ছে, সেহেতু শায়না কাউকে মানা করেও দেয়নি। তার মাথায়ও আসেনি সে বিয়ের পর বাচ্চাগুলোকে পড়াতে পারবে না। তাছাড়া বছরের মাঝপথে হুট করে গার্ডিয়ান তাদের কোথায় পড়াতে দেবে। কলতানে সকাল সকাল একজন স্টুডেন্টের মা এলো জানতে যে শায়না পড়াবে কিনা। শায়না বলল সে তার রুমে পড়াবে, সবাইকে যেন আসতে বলে। শায়না সকাল থেকে রান্নাঘরে ছিল, নতুন বউয়ের হাতের কাজ দেখছিল সবাই। এটা নিয়ে শ্বশুরবাড়িতে বিস্তার আলোচনা সমালোচনাও চলছে। একজন বলল, বউয়ের গা ভার, নড়তে চড়তে সময় চলে যায়, কাজ কামে এত স্লো, রান্নাঘরে হেঁটে আসতে 1 ঘন্টা, 10 কথার একটা জবাব দেয়, এটা করো সেটা করো বলে বলে করাতে হয়, আক্কেল থেকে কোনো কাজ করে না। শায়না মাছ কাটতে পারে না, কথাটা শাহিদা বেগম সবাইকে বলতেন। রোশনারাও জানে ব্যাপারটা, এমনকি তৌসিফের মা জেহেরা বেগমও। তবুও শায়নাকে মাছ কাটতে দেয়া হয়েছে। মাছ কাটতে দিয়েছে তাসনিম। সেই শায়নাকে রুই মাছ কাটতে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমাদের কত বড় বাড়িতে বিয়ে হয়েছে, তবুও আমরা পরের দিন মাছ কেটেছি। করতে করতে শিখে যাবে, না পারার কোনো কিছু নেই। এদিকে বাচ্চারা পড়তে এসেছে। শায়না মাছের গায়ে ছাই মেখে বটিতে আঁশ ছড়াচ্ছে। এতটুকু সে ভালোই পারে। মাছের পেট কেটে নাড়িভুড়ি বের করার সময় সে সহ্য করতে পারে না। একটা মুরগি কাটার সময়ও হয়। ওই দুটো কাজ তার খুব ভয়ের। মাছগুলোর আঁশ ছড়িয়ে কান পাখনা কেটে রেখেছে সে। এগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় লাগবে। এগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে পেট কাটা হবে, আর তারপর পিস পিস করা হবে। তিতলি এসে বলল, বাচ্চারা তো চলে এসেছে শায়না। দাদিমা ধমকে বলল, শায়না আবার কি? তিতলি চমকে উঠল। দাদিমা বলল, ভাবি ডাকবে, বড় ভাইয়ের বউ হয়। এখন ও তোমার সমবয়সী আছে নাকি? তিতলি জিভে কামড়ে ধরে বলল, ভাবি ডাকতে হবে? ওকে ওকে, ডাকবো না হয়। শায়না বলল, ওদের বসাও তুমি, আমি আসছি। তিতলি মাথা দুলিয়ে বলল, ওকে, তাড়াতাড়ি এসো। তারপর হঠাৎ থেমে গিয়ে মায়ের দিকে তাকালো। বলল, আম্মু, মেজবু বেরোচ্ছে, তোমাকে ডেকেছে। রোশনারা বলল,
যাচ্ছি। তিতলি বেরিয়ে গেল। শায়না মাছের পিঠ মাথা ভালো করে পরিষ্কার করে নিল, খাঁজ কাটা সিমেন্টের সিলে। তার আম্মাও এভাবে মাছ পরিষ্কার করতেন। সবাই আম্মার ধোয়া মোছার বেশ প্রশংসা করত। জেহেরা বেগম এসে বলল, হয়েছে? শায়না বলল, না, পেট কাটতে হবে। কেটে ফেলো। মাছ আবার বেশি ছোট করে কেটো না, ছোট পিস দেখলে তোমার শ্বশুর ভাসুর সবাই রেগে যাবে। এই বাড়িতে ছোট পিস কেউ খায় না। শায়না চুপচাপ পিঠ পরিষ্কার করতে লাগলো। সবাই কথাবার্তা শুরু করলো। তাদের কোন আত্মীয়র বাড়িতে মাছের ছোট পিস দিয়েছে, কাদের এই রকম ছোটটুকি স্বভাব আছে, ইত্যাদি ইত্যাদি। ছোটবেলায় শায়নার বাড়িতেও এই রকম মাছ এলে মাছ ছোট ছোট পিস করত, কারণ সদস্য সংখ্যা বেশি ছিল, আয় কম ছিল। একটা মাছ এনে 2 বেলা খাওয়ার জন্য মাছ ছোট ছোট করে পিস করে কাটত। এখন অবশ্য বড় মাছ আসে বাড়িতে, বড় বড় করেই কাটা হয়, কিন্তু ওই ছোট ছোট পিসগুলো যেন খুব স্বাদের ছিল। দিনগুলো খুব কষ্টের ছিল, তবুও ভালোই ছিল। মাছ পরিষ্কার করার শেষে সে তাসমিমকে ডেকে সোজা সাপটা বলে দিল, বড় আপু, পেট কাটতে পারি না আমি, খারাপ লাগে গন্ধটা। তাসমিন তার ছেলেমেয়ের জন্য আপেল কাটছিল। শায়নার কথা শুনে বলল, পেট কাটা সহজ তো, একবার চেষ্টা করো, 1-2 কাটলে পারবে। শায়না বলল, ওদিকে বাচ্চারাও পড়তে এসেছে, অনেকক্ষণ হলো। রান্নাঘরে আরও অনেকেই ছিল, তাদের মধ্যে তাজদারের ছোট মামিটা একটু ছটফটে। সে হেসে হেসে বলল, আচ্ছা তুমি যাও যাও, এভাবে মাছ কাটতে থাকলে সবার ভাত খাওয়া হবে আজ। শাশুড়ি ভালো পেয়েছ, তাই কিছু বলবে না, মেয়েদের কাজকর্মে চতুর হতে হয়। শায়না হাত ধুয়ে নিতে লাগলো। মাছের গন্ধটায় এত বাজে লাগে তার, এখন ইচ্ছে করছে গোসল করে নিতে, কিন্তু সেটা নিয়েও কথা হবে, তাই ভালো করে হাত ধুয়ে নিল সে। সবাই বলাবলি করছে, কাদের বাড়ির বউ কাজকর্মে কেমন, চতুর নাকি বোকা, পটু নাকি অলস, এইসব সাংসারিক নানা রকম কথাবার্তা। বিয়ের পর আবার কিসের টিউশনি, এই ধরনের কথাও কানে এলো। শায়না বাচ্চাদের পড়াতে এসে দেখল একটা মাছের বাজার। সে ঘরে ঢোকা মাত্রই চুপ হয়ে গেল সবাই। সেখানে শায়নার চাচাতো ভাই বোনও আছে, তারা শায়নাকে দেখা মাত্র হাসল। শায়না তাদের দেখল একটু বিশেষ নজর দিয়ে, জানতে চাইল, কাল বড় ফুপু চলে গেছে? হ্যাঁ। এখানে আসতে চেয়েছিল? হ্যাঁ, এখানে আসতে চেয়েছিল, দাদি আসতে দেয়নি। তিতলি তাদের সবাইকে টেবিলে বসিয়েছে, চেয়ারে এনে দিয়েছে নিজ দায়িত্বে। শায়না সবার হোমওয়ার্ক দেখল, পড়া নিল একে একে। যারা পড়া শেখেনি তাদের শিখতে দিল। তাদের পড়া দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল, হাতে একটু লোশন মেখে। কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারল না। চোখ ছুটতেই দেখল রসনারা ঘরে দাঁড়িয়ে আছে। বাচ্চারা সবাই চুপ। রসনারা শায়নাকে বলল, ওরা জোরে জোরে কথা বলছে, আর তুমি ঘুমোচ্ছ? শায়না শোয়া থেকে উঠে বসল, বলল, ছুটি দিয়ে দিচ্ছি। রসনারা বলল, আসার সময় কে পায়ে কাদা নিয়ে এসেছে কে জানে, নোভা বেরোনোর সময় এসব দেখে চেঁচাচ্ছে, স্যান্ডেল নিয়েও ঢুকে এসেছে ভেতরে। শায়না সবার দিকে তাকালো, কার পায়ে কাদা ছিল। ওরা একে অপরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তোর পায়ে ছিল, তোর পায়ে ছিল, তুই স্যান্ডেল নিয়ে ঢুকেছিস, ইত্যাদি ইত্যাদি। সবার মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল। শায়না ধমকে উঠল, একদম চুপ, কাল থেকে পা একদম পরিষ্কার করে আসবে সবাই, জুতা বাইরে রাখবে, কথাটা মনে থাকবে? সবাই মাথা দুলিয়ে হ্যাঁ বলল। রসনারা চলে গেল। শায়না পিছু পিছু কাদাটা পরিষ্কার করতে গেল। পরিষ্কার করার সময় দেখল স্যুটবুট পরে তাজদার সিদ্দিকী তার সামনে হাজির। ব্লেজারটা কাঁধে তুলে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। শায়না চোখ তুলে তাকালো, তারপর চোখ নামিয়ে নিয়ে তার পায়ের দিকে তাকালো। কাদা নিয়ে ঢুকে এসেছে। শায়না যেটা পরিষ্কার করতে এসেছে সেটা পরিষ্কার করে বালতিটা নিয়ে সোজা চলে যাচ্ছিল। তখনই তাজদার বলল, ঝিগিরি শুরু হয়ে গিয়েছে? শায়না থমকে দাঁড়ালো, ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললেন? আমি এক কথা 2 বার বলি না, তুমি স্পষ্ট শুনেছ আমি কি বলেছি? না, আমি শুনতে পাইনি। না শুনলে যেদিকে যাচ্ছ সেদিকে যাও। শায়না সোজা চলে যেতে লাগলো। তাজদার পকেটে এক হাত গুজে বলল, ঝিগিরি করার জন্য এখানে থাকছে, খাসিয়ত কখনো যায় না। শায়না চট করে তার দিকে ফিরল, কাটকাট গলায় বলল, তাহলে আপনার পরিবারকে বলে দেবেন আমাকে যেন পায়ের ওপরে পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়াই। আমার সাথে না গেলে এখানে ঝিগিরি করতে হবে। আমি ওদের আবারও বলে যাব, সব কাজ যেন তোমাকে দিয়েই করাই।
শায়নার মেজাজ বিগড়ে যাচ্ছে। সে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, আমার যতটুকু করার আমি ততটুকুই কাজ করব। দরকার পড়লে কিছু বাড়তি কাজ করে দেব, কিন্তু সব কাজ আমি করব না। আমাকে এইসবে ভয় দেখালে আমি নড়ব না আমার কথা থেকে। এইসব ভয় আমাকে দেখাবেন না। নিজের সাথে নিয়ে গিয়ে আমাকে রানীর হালে রাখবেন এমনও না। বউকে রানীর হালে রাখার মতো পুরুষ যদি আপনি হতেন, তাহলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যেতাম। আপনার কাছে গিয়েও আমাকে ওই ঝিগিরি করতে হবে। যে নিজের বউকে পড়াশোনাই করাতে চায় না, ঝি বানানোর জন্য, তার মুখে আবার এত বড় বড় কথা মানায় না। তাজদার সিদ্দিকী ব্যঙ্গ করে বলল, আমি ইংল্যান্ডে নিয়ে গিয়ে তোমাকে বেচে দেব ভাবছি। শায়না বলল, অবিশ্বাস্য কিছু না। আপনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না যে একা একা নিজেকে একটা বর্বরের হাতে ছেড়ে দেব। তাজদার তার পাশ ঘেঁষে যেতে যেতে বলল, বোকাচণ্ডী। শায়না তার পেছন পেছন যেতে যেতে বলল, উগ্রচণ্ডী। ঘরে পা রাখতে রাখতে বাচ্চাদের দেখে কপাল কুঁচকে তাকালো তাজদার। এই চ্যাংব্যাংগুলো এখানে কি করে? সবাই এতক্ষণ কথা বলছিল। তাজদারকে দেখা মাত্রই সবাই চুপ হয়ে গেল। শায়না ঘরে ঢুকলো, বলল, পড়া শেষ করো সবাই। তাজদার এখনও সবাইকে দেখে যাচ্ছে। শায়নার কাছে পড়তে এসেছে বিষয়টা তার কাছে তাজ্জব লেগে গেছে। যদিও সে জানতো সিকদার বাড়ির মেয়ে মাস্টার, সে অনেক বাচ্চা কাচ্চা পড়ায়। মাথায় চুল নেই এমন একজনের মাথা ধরে ডানে বামে ঘুরিয়ে তাজদার বলল, এই ডাবটার দাম কত? ছেলেটা লজ্জা পেয়ে হাসল। তারপর পেন্সিল দিয়ে লিখতে লাগলো। তাজদার হেঁটে হেঁটে তাদের লেখা দেখতে লাগলো। মাস্টারের লেখা হাঁসের ডিমের মতো, স্টুডেন্টদের লেখা কোয়েল পাখির ডিমের মতো। সে মজা করে এক একজনের পেন্সিল, রাবার, স্কেল নিয়ে নিল। বলল, এগুলো আমার লাগবে, কেনার পয়সা নেই। শায়না বলল, হচ্ছেটা কি? ওরা লিখছে তো, আমি সারাদিন ওদের নিয়ে বসে থাকবো নাকি? ওদের জিনিস ফেরত দিন, লেখা শেষ করুক। তাজদার ব্লেজারটা তার মুখে ছুঁড়ে মেরে বলল, এটা ধুয়ে দাও, এত কথা না বলে। ঘাম আর পারফিউমের গন্ধে ভুসভুস করছে। শায়না সেটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, ওদের জিনিস ওদের দিন, না দিলে তুমি কিভাবে নেবে? শায়না তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তাজদার হাতটা উঁচু করে তুলে রাখলো। শায়না হাতটা ধরার জন্য পায়ের আঙ্গুলের ভর রাখলো। শেষমেশ হতাশ হয়ে চুপ করে চেয়ারে গিয়ে বসলো। সবার খাতায় হোমওয়ার্ক দিয়ে, পড়া দাগিয়ে দিয়ে ছুটি দিয়ে দিল। বলল, তাদের পেন্সিল, রাবার যেন তাজদারের সিদ্দিকীর হাত থেকে নেয়। বাচ্চাদের ছুটি দিয়ে শায়না তাদের বাড়ির সদর দরজা পার করে দিয়ে ঘরে এলো। বিছানায় শুয়ে পড়ল। বুকের উপর বালিশ টেনে নিল। কোন সময় গায়ের উপর উঠে আসে বলা যায় না। তাজদারে এসে আধা ভেজা মাথাটা সেই বালিশের উপর রেখে শুয়ে পড়ল। শায়না হকচকিয়ে গেল। চোখ খুলতেই দেখল তাজদার তার গায়ের উপর রাখা বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়েছে। শায়না অনেকক্ষণ ধরেই সহ্য করল। বলল, সে নিঃশ্বাস ফেলতে পারছে না, তার অসুবিধে হচ্ছে। কিন্তু তাজদার সরল না। বালিশ থেকে তার মাথাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো শায়না। তাজদার চবর্গীয় শব্দ করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, ঘুমোতে দাও, সকাল সকাল উঠে যেতে হয়েছে। শায়না বালিশ থেকে তার মাথাটা সরিয়ে দিয়ে বালিশটাই টেনে নিয়ে ফেলল। ফলস্বরূপ তাজদারের মাথাটা তার বুকের উপর পড়ল। শায়না জমে গেল। তাজদার মাথাটা ফেলে রেখে বলল, উচিত হয়েছে। দেখি, চুলে বিলি কাটো, পয়সা দেব। বিলি কাটবো না, চুল কাটবো। সরুন, আমি নাপিতদের যথেষ্ট সম্মান করি, পয়সা বাড়িয়েও দেই সবসময়। বলেই নড়ে চড়ে উঠে মুখটা আরও দাবিয়ে রাখল। শায়না কেঁপে উঠল। আপনি ইচ্ছে করে আমার অপছন্দের কাজটা করেন, পৈশাচিক আনন্দ পান। তাজদার মাথা তুলল। শায়নার মুখের দিকে তাকাতে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে এলো। তোমার পছন্দের কাজ কি? সিগারেট খাওয়া? সিগারেট দেই, সিগারেট খেয়ে দেখুন, এই ঘর থেকে সোজা বেরিয়ে যাব আমি। তাজদার জেদ দেখিয়ে বলল, তাহলে আমাকে সিগারেটই খেতে হবে? আজকেই খাবো। শায়না বলল, গায়ের ওপর বমি করে দেব আমি। তাজদার একটু উপরে উঠে এলো। অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি সুখবর? কিসের সুখবর? তাজদার বলল, তুমি তো বললে তুমি বমি করবে। শায়না বিরক্ত হলো। চবর্গীয় শব্দ করে বলল, গায়ের ওপর উঠে আসেন কেন কথায় কথায়? কোনো ভদ্রলোক এভাবে কথায় কথায় গায়ের ওপর উঠে আসে না। শুনুন, আমাকে কিছুক্ষণ ঘুমোতে দিন। রাতে ঠিকই ঘুমিয়েছ, দিনের বেলায় কিসের ঘুম? আমি সারাক্ষণ ঘুমাতে পারি, ঘুমের জন্য আমার রাত দিন লাগে না। শুনুন বলছি। তাজদার দাঁত কটমট করে তার হাত একদম শক্ত করে চেপে ধরল। সারাক্ষণ এমন সরুন সরুন করো কেন? আজব। শায়না বলল, সরুন। সরুন না বলে আসুন আসুন বলবো? অফকোর্স করবে।
শায়না তাকে সরিয়ে দিয়ে উঠে গেল শোয়া থেকে। একটু শান্তিতে শুতে পারবে না, কোথা থেকে উড়ে এসে গায়ের উপর পড়বে। সে গটগট পায়ে হেঁটে রান্নাঘরে চলে এলো। বড় যা ঝিমলি তাকে দেখে হেসে বলল, শায়না তো চলে এসেছে। কে যেন বলল তুমি ঘুমোচ্ছ? জেহরা বেগম বললেন, এটা ঘুমানোর সময়? এমন কথা তো আগে শুনিনি। দাদিমা আনোয়ারা বেগম বললেন, বিয়ের বছর ঘুম বেশি। জেহরা বেগম বললেন, এইসব কথা নতুন আবিষ্কার হয়েছে নাকি? আমাদের বেলায় তো ছিল না আম্মা। আনোয়ারা বেগম কিছুই বললেন না। রোশনারা বললেন, শায়না, এখানে সিঙ্গারার ডো মেখে রেখেছি, ওখানে পুরি ভেজে রেখেছি, লেচি কেটে বানিয়ে তেলে দাও, সবাই চা খাবে। শায়না সিঙ্গারার শেপ দিতে পারে না, এগুলো তার বিরক্তিকর কাজ মনে হতো। দাদিমা বসে বসে বানাতো, সে অতটা খেয়ালও করতো না। ছোট ছোট লেচি কেটে বেলে তাতে আলু গোস্তের পুর দিয়ে সে সিঙ্গারা শেপ দিতে গেল। তখনই ঘটল বিপত্তি। সে কিছুতেই মনে করতে পারছে না কিভাবে শেপ দিতে হয়। ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেই পারত। সে লুচি বেলে রেখে দিল, সবগুলো একসাথে শেপ দেবে, তার আগে একটা ভিডিও দেখে নেবে। রোশনারা আর সবাই আর চোখে তার কাজ দেখে যাচ্ছে। ঝিমলি বলল, শায়না, কয়েকটা রেডি করে তেলে ছেড়ে দাও, এগুলো মাঝারি হিটে ধীরে ধীরে ভাজতে হয়। শায়না রোশনারকে কিছু বলবে কিনা ভাবছিল, ঠিক তখনই তাজদারের গলার আওয়াজ শোনা গেল, আম্মা, আমার ব্লু জার্সিটা খুঁজে পাচ্ছি না, ওকে পাঠাও। রোশনারা শায়নার দিকে তাকালো। শায়না তাকাতেই তিনি ইশারা করলেন, যাও। শায়না দ্রুত বেরিয়ে গেল। তাজদার ফোনে চোখ ডুবিয়ে রেখেছে। শায়নার উপস্থিতি টের পাওয়া মাত্রই চোখ তুলে তাকালো। শায়না দ্রুত পায়ে হেঁটে চলে যাচ্ছে। তার কথা এত সিরিয়াসলি নিয়েছে, অবিশ্বাস্য। শায়না ঘরে এসে দ্রুত ফোন হাতে নিল। তাজদার সিদ্দিকী ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল বিয়ের পর দিন। সে দ্রুত সিঙ্গারাকে কিভাবে শেপ দিতে হয় তার ভিডিও সার্চ করে দেখল। তাজদার ঘরে এসে বলল, আমার জার্সি কোথায়? শায়না ফোনের চোখ রেখে আঙুল দেখালো আলমারির দিকে। ওখানে। তাজদার সেখানে খোঁজাখুঁজি করলো, বলল, পাচ্ছি না। শায়না কাবার্ড দেখিয়ে বলল, ওখানে খুঁজে দেখুন। তাজদার সেখানেও দেখল, বলল, পাচ্ছি না। শায়না বলল, মেশিনের ভেতরে দেখুন। দেখেছি। আশ্চর্য, আমার সাথে কথা বলছে ফোনের দিকে তাকিয়ে। শায়না ফোন থেকে চোখ তুলল না। তারপরও তাজদার বলল, আমার জার্সি কোথায় মমতাজ? শায়না জবাব দিল না। তাজদার লম্বা পায়ে এগিয়ে এসে তার হাত থেকে ফোনটা নিয়ে নিতেই শায়না বলল, ধুর বাবা, কাজের সময় বিরক্ত করলে একদম ফালতু লাগে। সারাক্ষণ কেমনে এসবের নাটকের তালে থাকে আল্লাহ মালুম। একটা কাজও শান্তি করে করতে পারি না, প্যান প্যান করতে থাকে কানের কাছে। তাজদার ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। শায়না চমকে গেল। তাজদারের দিকে অবাক চোখে তাকালো। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে অসম্ভব শীতল কণ্ঠে বলল, কি বললে? আরেকবার বলো। শায়না বলল, আমি একটা জরুরি কন্টেন্ট দেখছিলাম। আপনার জার্সি কোথায় সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, আপনার কোনো জিনিসপত্রের খোঁজ আমি রাখি না, সেটা আপনিও জানেন। জেনে শুনে এত নাটক করার মানে কি? নাকি এখন বলবেন জার্সিটা আমি চুরি করে আমার ভাইদের দিয়ে ফেলেছি? আপনার জেরা করা দেখে তো তেমনই মনে হচ্ছে। তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। শায়না বিছানা থেকে ফোনটা কুড়িয়ে নিতে যাবে, ঠিক তখনই তাজদার ফোনটা নিয়ে নিল। তারপর ওয়াইফাই ফরগেট দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেল। শায়না ফোন কুড়িয়ে নিয়ে দেখল ওয়াইফাই আর কানেক্ট হচ্ছে না। পাসওয়ার্ডটা সে মুখস্থ করে নিয়েছিল, সেটা দিয়েও কাজ হচ্ছে না। সে ঘর থেকে বেরিয়ে গেল। তাজদারের উদ্দেশ্যে বলল, আমার কাছে আরও একটি ফোন আছে। তাজদার ফিরল তার দিকে। মাথাটা হালকা কাত করে কিছু একটা চিন্তা করল। তারপর সোজা শায়নার কাছে হেঁটে এলো। শায়না দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। লোকটা একদম গা ঘেঁষে হাঁটে তাই। তাজদার ঘরে ঢুকে রাউটারের কেবল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল। লাইন পুরোপুরি বিচ্ছিন্ন। শায়না তার পিছু পিছু আবারও ঘর থেকে বের হলো। তাজদারকে শুনিয়ে বলল, আমার সিমের নেট আছে। তাজদার থমকালো, একটু ফিরে তার দিকে চেয়ে রইল। তার কপালটা সারাক্ষণ ওই রকম কুঁচে থাকে, কোনোদিনও ওটা মসৃণ থাকে না। সেই ছোটবেলা থেকে শায়না দেখে আসছে। লোকটার ভেতরটা তার কপাল দেখেই বোঝা যায়। শায়না বাঁকা হাসছে তাজদার সিদ্দিকীকে জব্দ করতে পেরে। তাজদার ঘরে আসবে এই রকম কোনো সম্ভাবনা ছিল না। সে হঠাৎ শায়নাকে চমকে দিয়ে ঘরের দিকে পা বাড়ালো। শায়না দরজার সামনে থেকে সরে পড়ল, ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার দরজা বন্ধ করল। শায়না অবাক হয়ে বলল, বড় আম্মুকে ডাক দেব আমি?
তাজদার তার দিকে এগিয়ে এলো। শায়না ঠায় দাঁড়িয়েই রইল। সে ভয় পাচ্ছে নাকি? সে একদম নড়ল না, বরং তাজদারের দিকে তাকিয়ে শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়েই রইল। তাজদার সত্যি সত্যি তার দিকে এগিয়ে আসছে মনে হতেই সে এক লাফে দূরে সরে গিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? শায়না কথা হারিয়ে বসল। মানে আমি সব মেনে নিচ্ছি, দূরে যান, আপনার গায়ে গন্ধ। তাজদার সিদ্দিকী গর্জে উঠল এবার। কি? শায়না নাক চেপে ধরে বলল, হ্যাঁ, ঘাম আর পারফিউমের মিশ্রিত বাজে দুর্গন্ধ তৈরি হয়। আপনার টি শার্টটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার কাছে আসবেন না প্লিজ। শায়না বমি করার ভান করলো। তাজদার টি শার্টটা তুলতে তুলতে বলল, ওকে। শায়না অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে দেখল তাজদার সিদ্দিকী টি শার্টটা খুলে ফেলেছে। সে মুখ ফিরিয়ে নিল দ্রুত। তাজদার এক টানে টি শার্টটা খুলে ফেলল, তারপর শায়নার মুখে ছুঁড়ে মারল। শায়না সেটা তার মুখে ছুঁড়ে মারল, বলল, কি বাজে স্মেল, ছি। তাজদার টি শার্টটা নিয়ে তার কাছে এগিয়ে এলো, শক্ত করে তাকে ধরল। শায়না পালাতে পারল না। তাজদার তার মুখে টি শার্টটা ঘষে দিল, তারপর সেটা শায়নার গলায় বেঁধে দিয়ে বলল, মাই সোয়েট ইজ ইয়োর পারফিউম, গট ইট? শায়না নিঃশ্বাস আর চোখ একসাথে বন্ধ করে রেখেছে। তাজদার তার সাথে শায়নাকে মিশিয়ে নিয়ে শায়নার গায়ে তার বাম হাত রেখে দিয়ে ছেড়ে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শায়নার দিকে আঙুল তুলে বলল, শায়না মমতাজ, সে থ্যাংক ইউ। I just sprayed you with my VIP edition sweat. Yours for free, courtesy of me. শায়না টি শার্টটা ছুঁড়ে দিয়ে বলল, পারফিউম না পাঁঠা ছাগলের গন্ধ? তাজদারের ঠোঁট বেঁকে গেল। আই সি, তুমি পাঁঠার সাথে ঘুমিয়েছ? শায়না ফুঁসে উঠে বলল, আপনিই সেই পাঁঠা। তোমার বরের নাম পাঁঠা? হাউ সুইট, বলেই হেসে বেরিয়ে গেল সে। তাজদার চলে যেতেই শায়না রান্নাঘরে এলো। সিঙ্গারার শেপ দিয়ে তেলে ভাজার সময় ঝিমলি তার পেছনে এসে দাঁড়াতেই শায়না চট করে সরে দাঁড়ালো। ঝিমলি একটু চমকে গেল। ভয় পেয়েছ? শায়না মৃদুস্বরে বলল, না, এমনি। সে নিজের গা শুকে দেখল তাজদার সিদ্দিকীর গায়ের স্মেলটা নাকে লাগছে কিনা। লাগছে। সে কারো পাশে দাঁড়ালো না ভুল করেও। তাসনুফা ট্যুরে গিয়েছে বন্ধুবান্ধবদের সাথে, সম্ভবত 2 দিন পরে ফিরবে বলেছে। রোশনারাকে পই পই করে বলে গিয়েছে যাতে বাবা আর ভাইয়াদেরকে বলে সে তার বান্ধবীদের বাসায় গিয়েছে, এমনকি তার হবু শ্বশুরবাড়ির মানুষকেও। রাতে তাকে বাড়িতে না দেখে রায়হান হঠাৎ প্রশ্ন করল, নুভা কোথায়? তৌসিফ মুখ ফসকে বলে উঠল, ঘুরতে গিয়েছে। তাজদার খাওয়া থামিয়ে বলল, কোথায়? রোশনারা বলে উঠল, স্বামীদের বাড়িতে, ওখানে 2 দিন থাকবে। রায়হান বলল, এই সময় ওকে এত বেড়াতে হবে কেন? রোশনারা বললেন, ও কারো কথা শোনে? তাজউদ্দিন সিদ্দিকী বললেন, বেড়াতে যখন গিয়েছে তখন বেরিয়ে চলে আসুক, এত কথার দরকার নেই। রায়হান একটু অসন্তুষ্ট হলো, বলল, স্বামীদের বাড়িতে বেড়াতে যাবে আর সেখান থেকে কোথাও ঘুরতে যাবে না, কথাটা আমাকে বিশ্বাস করতে বলো না। তাজউদ্দিন কপাল কুঁচকে তাকালো রোশনারার দিকে। রোশনারা সরে গেল সেখান থেকে। তিতলি সবাইকে বেড়ে দিচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী তার দিকে মুরগির কলিজা বাড়িয়ে দিল। তিতলি সেটা মুখে নিল। তিতলি গিলা আর কলিজা খেতে ভালোবাসে। গিলা কলিজা সবসময় তার পাতেই ওঠে। তাজউদ্দিন সিদ্দিকী তাকে 2 লোকমা ভাতও খাইয়ে দিল। ছোট মেয়ে তার ভাগে আদরের ভাগ সবসময় একটু বেশি। তৌসিফের পাতে একটু মুরগির গিলা উঠেছে। সে তিতলিকে বলল, খাবি? তিতলি এক লাফে তার চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। তৌসিফ বলল, ভাত খেয়ে ফুরোতে পারছি না, 2 লোকমা খাবি তবেই দেব, সাথে একটা লেগ পিস ফ্রি। তৌসিফের পাশের চেয়ারটা খালি। তিতলি চেয়ার টেনে বসল। রোশনারাকে বলল, আম্মু, আমি আর ভাত খাবো না তাহলে। রোশনারা বিরক্ত হলো। মেয়েটার অভ্যাস খুব খারাপ, অন্যের হাতে ভাত খাবে, নিজের হাতে খেতে চাইবে না। ছোট থেকেই এই অভ্যাসটা হয়েছে, এখনও কমছে না। তৌসিফ তাকে ঠেসে ঠুসে সব ভাত খাইয়ে দিল। তিতলি লেগ পিসটা খাচ্ছিল ধীরে সুস্থে। তৌসিফ সেই ফাঁকে মুরগির গিলাটা টপ করে নিজের গালে পুরে চিবোতে লাগলো। তিতলি মুখে লেগ পিস নিয়ে ছলছলে চোখে চেয়ে রইল। শায়না হাসছে তাদের কাণ্ড দেখে। শায়না রাতে একটু শান্তিতে ঘুমোতে পেরেছে। তাজদার সিদ্দিকী খেয়ে দিয়ে বেরিয়েছিল, আর বাড়ি আসেনি। ফজরের নামাজ পড়ে কাক ডাকা ভোরে ঘুম থেকে দরজা খুলতেই তাজদার হঠাৎ হাজির। তার দিকে খ্যাপাটের দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ইচ্ছে করে দরজা খোলোনি তাই না? শায়না অবাক, ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, মানে? মানে আবার কি? কাল রাতে বাড়ির সবাই এসে দরজা ধাক্কালো,
কিন্তু তোমার ঘুম ভাঙল না। কি আজব, এমন মরার মতো কেউ ঘুমায়? আমি জানি তুমি ইচ্ছে করে দরজা খোলোনি। শায়না দুই পাশে মাথা নেড়ে বলল, ছি ছি, মিথ্যে কথা। তাজদার ঘরে ঢুকে এলো। শায়না পিছিয়ে গেল, বলল, সত্যি বলছি। আমি তো আবার ভাবছিলাম আপনি কোথায় গিয়েছেন। তুমি অপেক্ষা করেছ? অনেক রাত অবধি জেগেছিলাম। তার মানে তুমি অপেক্ষা করেছ? দরজা খোলা রেখেছিলাম, তাই ঘুম আসেনি। মানে দরজা খোলা রেখে অপেক্ষা করেছিলে? শায়না তার দিকে পিছিয়ে যেতে যেতে বলল, দরজা খোলা থাকলে আমার ঘুম আসে না, তাই জেগেছিলাম। দরজা বন্ধ করার পর ঘুম চলে এসেছিল। কতক্ষণ জেগেছিলে? 2টা অবধি। 2টা অবধি অপেক্ষায় ছিলে? শায়না তাকে সরিয়ে দিতে যাবে তখনই তাজদার তার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা ঝাঁকুনি দিয়ে তুলে টেবিলে বসিয়ে দিয়ে বলল, তুমি অপেক্ষা করেছিলে শায়না মমতাজ? শায়না বলল, হ্যাঁ, ওটাকে অপেক্ষায় বলে। তো? তাজদার বলল, গুড। আমাকে সারা রাত ঘরের বাইরে রাখার জন্য তোমার আগামী কয়েক ঘন্টা ঘর থেকে বেরোনো বন্ধ। শায়না টেবিল থেকে নেমে এলো। তাজদারের কথা না শুনেই চলে যাচ্ছিল। তাজদার দাঁত কটমট করে বলল, ওই, আমি কি বলেছি? শায়না তৎক্ষণাৎ তার দিকে ফিরল। কথাটার ধরন এতটা বাজে। শায়না তার মুখভঙ্গি দেখে রেগে সোজা চলে যাচ্ছিল। তাজদার তার হাতটা শক্ত করে ধরে বলল, তোমাকে আমি কক্সবাজার নিয়ে গিয়ে ওখানে পানিতে চুবিয়ে মারব, প্রমিস। শায়না হাত ছাড়িয়ে নিতে ভুলে গেল। অবাক হয়ে বলল, মেজো ভাইয়া কলিগদের নিয়ে কক্সবাজার গিয়েছে, আমি জীবনেও যাব না ওখানে। মাথা খারাপ নাকি? তাজদার বলল, আমি যাব, তোমাকে নিয়েই যাব। শায়না বেরিয়ে গেল হাত ছাড়িয়ে নিয়ে। রোশনারা ঘরে কোরআন তেলাওয়াত করছে। শায়না ভেবেছিল চুলায় আগুন দেবে। তাদের বাড়িতে আগে ঘর ঝাড়ু দেওয়া হয়, তারপর চুলায় আগুন ধরানো হয়। সে আগে রান্নাঘরটা ঝাড়ু দিল, তারপর চা করলো। নাস্তা আছে, চা ফ্লাক্সে ভরে রাখলো। তার জন্য 1 মগ, তাজদারের জন্য 1 কাপ নিয়ে ঘরে এলো। তাজদার পিঠ দেখিয়ে ঘুমোচ্ছিল। শায়না 1 মগ চা শেষ করলো। তারপর তাজদারের চা নিজে খেলো। তারপর এক কোনায় গিয়ে শুয়ে পড়ল। এত তাড়াতাড়ি ঘুম ওঠার অভ্যাস তার নেই। কথার ভয়ে উঠে গিয়েছে। বউ ঘুম থেকে উঠে চা করে না, এটা নিয়ে কত শত কথা। কিছুক্ষণ পর তাজদার মাথা তুলে তার দিকে তাকালো। আমার চা কই? জবাব এলো, খেয়ে ফেলেছি। হোয়াট? শায়নাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের নিচে নিয়ে এসে তাজদার বলল, তুমি এত চা খাও কি করে? শায়না তার মুখের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, চা এনে দিচ্ছি। না, আমার দরকার নেই। আমি চা খেতে অতটা পছন্দ করি না। চা সবার পছন্দ হওয়ার কথাও না। তাজদার মাথা দুলিয়ে বলল, আচ্ছা। শায়না ধীরে ধীরে বলল, আমি ঘুমোবো। তাজদার ভ্রু কুঁচকে বলল, মানা কে করেছে? এভাবে ধরে রাখলে ঘুমানো যায় নাকি? আজব। তাজদার তার দিকে খ্যাপাটের দৃষ্টিতে চেয়ে রইল, যেন শায়নাকে সে গলা টিপে মেরে ফেলবে। শায়না তার এই ভয়ঙ্কর চেহারাটা চেনে। সে একটু নিভে গেল। তাজদার সিদ্দিকের দিকে তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। আবার একটু সময় পরে আবার তাকালো, আবার চোখ নামালো। শেষমেশ তাজদার সিদ্দিকি তাকে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে তার গালের উপর মুখ রাখল। শায়না কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল, আর তাজদারের মুখ তার গলার কোমল ভাঁজে আরও গভীরভাবে চেপে গেল। শায়না তাজদারের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গেল। দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাজদার ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। কণ্ঠটা ধারালো শোনালো, আমি ধরার মতো ধরলে সেই দিন তুমি আর বাঁচতে পারবে না শায়না মমতাজ। শায়না একটা শব্দ না করে দরজাটা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নিঃশব্দে ফিরে এলো, হাতে চায়ের কাপ। টেবিলে কাপটা রেখে বলল, ঠান্ডা হয়ে যাচ্ছে। বড় আম্মু বলেছে চা খেয়ে দেখা করতে, জরুরি কথা আছে। তাজদার তাকালো কাপটির দিকে। ঠোঁটের কোণ থেকে একটুখানি ব্যঙ্গ উঠে এলো। ওখানে রাখ। শায়নার মুখটা এক নিমেষে বিবর্ণ হয়ে গেল। সে থমকে দাঁড়ালো, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। তাজদার কাপটা বিছানার দিকে ছুঁড়ে দিয়ে পেছনে ফিরে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। চায়ের ছিটে পড়া গরম তরল চুকুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শায়না। তার কণ্ঠ কেঁপে উঠল, আপনি চাপ ফেলে দিয়ে ভালো করেননি। কোনো সাড়া নেই তাজদারের। শায়না অপমানিত বোধ করছে। সে সকাল সকাল চা বানিয়েছে দুধ চিনি ভালো করে দিয়ে। চায়ের কাপটার দিকে তাকালো সে, অনেকক্ষণ চেয়েও রইল। তার কাপা হাতে চায়ের কাপটা তুলে তাজদারের দিকে তাকালো। তাজদার এখনও শুয়ে আছে, চোখ বন্ধ করে। শায়নার কণ্ঠ আরও একবার কেঁপে উঠল। কথা ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো,
আপনি চা ঢাললেন কেন? জবাব দিন। আমার সাথে এই ধরনের আচরণ করবেন না। আমি আর ছোট নেই। এটা কেন করলেন? জবাব দিন। তাজদার ধীরে মুখ তুলল, চোখ দুটো খ্যাপাটে, রাগে দগদগে। চেহারাটা মুহূর্তেই বদলে গেল। ভ্রু কুঁচকে ঠোঁট চেপে ধরে হিংস্র দৃষ্টিতে তাকালো শায়নার দিকে। আঙ্গুল তুলে সরাসরি দরজার দিকে ইশারা করল। বরফ শীতল কণ্ঠে বলল, বের হও। তোমার সঙ্গে কথা বলার রুচি হচ্ছে না এখন। জাস্ট বের হও। শায়না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েই রইল। তার চোখে জল নেই, কিন্তু মুখটা ঢেকে গেল গভীর কালো মেঘে। অপমান, ঘৃণা আর অসহায়তায় মিলেমিশে আষাঢ়ের ঘন কালো মেঘে ঢাকা আকাশের মতো রং ধারণ করে গেল তার চেহারায়। হঠাৎ কোনো শব্দ ছাড়াই নিজের হাতে ধরে রাখা কাপটা সে মেঝেতে ফেলে দিল। শব্দ হলো। তাজদার হচকচিয়ে শায়নার দিকে তাকালো। চোখে জল। আগুন নিয়ে দাঁড়িয়ে আছে শায়না। হাতে কাপটা নেই, মেঝেতে পড়ে গিয়েছে। তাজদারের বিস্ময় বাড়ল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলো। শায়না তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। যার তাজদার সিদ্দিকীর মতো লোকের ত্রিসীমানায় প্রবেশের সাহস ছিল না, সে তার সামনে দাঁড়িয়ে তার চায়ের কাপ ভেঙেছে। এটা দুঃসাহসও বটে। তাজদার কোনো কথা না বলে কাবার্ড খুলে তার একটা নেভি ব্লু রঙের টি শার্ট নিল। গায়ে চাপাতে চাপাতে শায়নাকে শান্তভাবে বলল, মেঝে পরিষ্কার করে নাও। শায়না বেরিয়ে পড়ছিল। তাজদার সিদ্দিকী কটাক্ষের সুরে বলল, আকাশটা দিলেই হেঁটে চলার মাটিটা আর পছন্দ হয় না। এই জন্যই বলে, বেশি দিলে মানুষ বেমানুষ হয়ে যায়। শায়না বেরিয়ে গেল। অমানুষ সে নিজেই। কিছুক্ষণ পর রোশনারা এলো ঘরে। মেঝেতে কাপের অংশটুকু ছড়িয়ে ছিটে থাকতে দেখে তাজদারকে বলল, এটা কিভাবে ভাঙলো? তাজদার ল্যাপটপে চার্জ দিতে গিয়ে মায়ের দিকে তাকালো। কিছু বলল না। মা উত্তরটা জানে। শায়না রোশনারার পিছু পিছু ঘরে ঢুকে এলেন। কাপের ভাঙা অংশগুলো কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রোশনারা কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে রইল। তাজদার এখনও মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, পকেটে এক হাত গুজে। রোশনারা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। বেরিয়ে যাওয়ার সময় বললেন, এরকম করলে ও জীবনেও তোমার সাথে কোথাও যেতে চাইবে না। তুমি ছোট নও, সব বোঝো। ওদের বাড়িতে এইসব কথা গেলে ওরা কি মনে করবে? এইসব ছোটোখাটো বিষয় থেকে বড় ঝামেলা শুরু হয়। এই ঘটনার পর ও আর তোমার সাথে কক্সবাজার যাবে? তাজদার এবার মায়ের দিকে ফিরল। না গেলে ওর বাপের বাড়িতে চলে যেতে বলো। এখানে থাকতে হলে আমার কথার দাম দিতে হবে। ও আমাকে বলে দিয়েছে ও আর যাবে না কক্সবাজারে। আমার কি বলার আছে এখানে? আমি ওকে জোর করতে পারবো না। তুমি চা ঢেলে দিয়ে ভুল করেছ। পরের মেয়ের সামনে এসব করলে সে আপন ভাববে না। শায়না তখনই ঘরে এলো। তাজদার তার দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। রোশনারা শায়নাকে বললেন, একটু ঝাড় দাও, ছোট ছোট অংশগুলো থাকতে পারে। আর কক্সবাজার যাওয়া নিয়ে তাজদারের সাথে কথা বলো। বলেই তিনি বেরিয়ে গেলেন। শায়না ঘরটা ঝাড়ু দিল, ফ্লোর মুছল, বালতিটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, বিকেলে বাড়ি এসে আমি যেন সুটকেস গোছানো দেখি। যাচ্ছি না টাইপ কথা আমি শুনতে চাই না। যদি দেখি কেউ কথা অমান্য করেছে, তাহলে কেলেঙ্কারি ঘটবে এখানে। শায়না একটু থামল। তাজদারের বলা শেষ হতেই সে বেরিয়ে গেল। শায়না বিকেলে তাদের বাড়িতে গিয়েছে। সাথে তিতলিও ছিল। তার বড় ভাইয়ের বাচ্চাটার জ্বর, তাকে দেখতে ছুটে এসেছে সে। শাহিদা বেগম বললেন, রাতে খেয়ে যেতে। তিনি বলল, ওরা তো বেড়াতে যাবে। ভাইয়া তার এক স্যারের বাড়িতে গিয়েছে, ওখান থেকে এসে কক্সবাজার রওনা দেবে। শাহিদা বেগম খুশি হয়ে বললেন, তাহলে তো ভালোই। শায়না তার ভাইপোকে কোলে নিয়ে আদর করছিল। তখন দাদিমা বললেন, ও শানু, আমাদের জন্য আচার আনিস। শায়না বলল, আমার হাতে এখন টাকা পয়সা নেই, পারবো না কিছু আনতে। শাহিদা বেগম গল্প করতে করতে চা বসালেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় খবর এলো, তাজদার এসেছে। তিতলি দ্রুত চা খেয়ে শায়নাকে বলল, চলো। শায়না বলল, তুমি যাও, আমি আসছি। না ভাইয়া আমাকে বকবে, চলো। শায়না তাকে জোর করে পাঠিয়ে দিল। শাহিদা বেগম তার হাতে 1000 টাকা গুজে দিয়ে বলল, ইচ্ছে হলে কিছু কিনিস ওখান থেকে, এটা রাখ। শায়না টাকাটা নিয়ে চলে এলো। বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে দেখল তাজদার সিদ্দিকী যেটা পাচ্ছে হাতের কাছে সেটাই এলোমেলোভাবে ভরছে সুটকেসে। শায়না দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়েই রইল। তাকে দেখা মাত্রই তাজদার বলল, এখন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর সময়? শায়না তার হাত থেকে সুটকেসটা নিয়ে নিল।
তারপর সব কাপড় একে একে টেনে বের করলো। তারপর নিজের পছন্দ মতো কাপড় চোপড় ভরে নিল। তাজদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। রোশনারা এসে বলল, তোমাদের জন্য কিছু খাবার প্যাক করে দেব? তাজদার সাথে সাথে বলল, না না, প্রয়োজন নেই। সাবধানে যেও, পানিতে বেশি নেমো না। শায়না, বেরোনোর আগে তোমার শ্বশুরকে একবার দেখা দিয়ে যাবে। শায়না মাথা দোলালো। তাজদার হ্যাচকা টান দিয়ে সুটকেসটাকে এক কোনায় ফেলে রাখল। শায়না দাঁড়িয়ে তার কাজকর্ম দেখতে লাগলো। তাজদার তার দিকে ঘাড় ফিরে তাকালো, বলল, এইসব ড্রেস পরে ওখানে যাওয়া যাবে না, চেঞ্জ করো। শায়না বলল, আমার পছন্দ মতো ড্রেস পরেই আমি যাব। এইসব সালোয়ার কামিজ পরে? তাহলে কি নাইটি পরে যাব? নাইটি অনেক ভালো দেখাবে এগুলোর চাইতে। এগুলো কে দিয়েছে? আমার তো মনে পড়ে না এই ধরনের 3 পিস আমি কিনেছি। শায়না বেরিয়ে যাচ্ছিল। তাজদার বলল, ড্রেস চেঞ্জ করো। শায়না বলল, বের হন। তাজদার হকচকিয়ে গেল। শায়না তার দিকে তাকিয়ে বলল, আপনার সামনে নিশ্চয়ই আমি চেঞ্জ করব না। তাজদার বেরিয়ে গেল। শায়না নতুন একটা পাকিস্তানি তাওয়াক্কাল পরে নিল। তাজদার দরজা ধাক্কালো। শায়না দরজা খুলে দিতেই তাজদার ঘরে ঢুকে এসে বিড়বিড়িয়ে বলল, রেডি হয়ে থাকলে এতক্ষণ বেরিয়ে যেতে পারতাম, কোনো কথা কানে নেবে না। শায়না চুল আঁচড়াচ্ছিল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। তাজদার হাতের কবজিতে ঘড়ি পড়তে পড়তে শায়নার দিকে তাকালো। শায়না তাকে তাকাতে দেখে ওড়না টেনে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওভাবে ওড়না টেনে নেওয়াটাই তাজদার সিদ্দিকীর জন্য অপমান। যার দিকে ছোটবেলায় ভুলেও ফিরে তাকাতো না, সে এখন অহংকার দেখায় নিজের রূপ নিয়ে। তাজদার সিদ্দিকী অনেক সহ্য করেছে। এতদিন সে ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। তার মানে এই নয় যে শায়না মমতাজের সব তেড়ামো সে মেনে নেবে। তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। শায়না ঠোঁটের লিপস্টিক দিয়ে মাথায় কাপড় টানল, জুতাটা পায়ে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। চাচি, ফুপু, শাশুড়ি সবাইকে বলে এলো সে বেরোচ্ছে। শ্বশুরকেও দেখা দিয়ে এলো। তিতলি বলল, তার জন্য এটা ওটা আনতে হবে। রোশনারা বেরোনোর সময় শান্তভাবে বললেন, ওর দাদার স্বভাব পেয়েছে, কথার ধরনও ওরকম। তুমি সব কিছুতে মাইন্ড করলে কষ্ট পাবে। শায়না চুপ করে শুনল, পাল্টা কিছুই বলল না। তাজদার গাড়ির কাছে দাঁড়িয়েছে। ওই বাড়ির উঠানে দাঁড়িয়ে সবাই তাকে দেখছে। তাজদার বিরক্ত হয়ে বলল, এতক্ষণ লাগে বেরোতে? এতক্ষণ কি করেছে ওখানে? শায়না বেরিয়ে এলো। উঠানে দাঁড়িয়ে থাকা মা বোনদের দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসল। কক্সবাজার পৌঁছতে তাদের 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। শায়না খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ইনানি ও হিমছড়ির নিকটবর্তী একটি অভিজাত রিসোর্ট মারমেইডে উঠেছে। শায়না কাপড় চোপড় নিয়ে শুয়ে পড়েছিল রুমে ঢুকে। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছিল শায়না, কিন্তু তাজদার তাকে বেশিক্ষণ ঘুমোতে দিল না। টেনে তুলে আনলো বাইরে। রিসোর্টের সামনে ফাঁকা বিচ। শায়না তখনও আধো ঘুমে, চোখের পলকে অলসতা, চারপাশটা স্বপ্নের মতো ঝাপসা লাগছিল। তাজদার তাকে নিয়ে চলে এলো সমুদ্র পাড়ে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো রূপালী আলোর মতো ঝলমল করছে। ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। পায়ের নিচে নরম স্নিগ্ধ বালু, মাঝে মাঝে ঠান্ডা হয়ে আসা পানির ছোঁয়ায় কেঁপে উঠছে শরীর। দূর আকাশ জুড়ে তারা ঝিকিমিকি করছে। ঢেউয়ের একটানা শব্দে মন ভরে যাচ্ছে। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু এই রাত, সমুদ্র আর অদ্ভুত ভালো লাগা। শায়নার চমৎকারই লাগছিল। মনে হচ্ছিল সময় যদি থেমে যেত এখানে। কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল তার পেছনে হাঁটতে থাকা লম্বা ছায়ায়। তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই তার ঠোঁট থেকে হাসিটা যেন মুছে গেল। তাজদার সিদ্দিকী তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, তুমি হয়তো ভাবছো এত সুন্দরের মাঝখানে এই অসুন্দর জিনিসটা কি করছে, অ্যাম আই রাইট? শায়না জবাব দিল না। তাজদার হেঁটে চলে যেতে যেতে বলল, আমিও ঠিক একই কথাই চিন্তা করছি শায়না মমতাজ। চারপাশে এত সুন্দরের ছড়াছড়ি আর আমি ডুবলাম পচা ডোবাই। কংগ্রেচুলেশন টু মি ফর বিং টুডেজ বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। শায়না বলল, কাপটা ভেঙে আমি ভুল করেছি, সেটা কাপের মালিকের কাছে স্বীকারও করেছি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, এটা আমার দোষ। তাজদার সিদ্দিকী থেমে গেল। অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। সরু চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকা ঠোঁটের কোনায় তির্যক হাসি টেনে বলল, তোমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে এসব কথা। শায়না বলল, জি, উনি শিখিয়ে দিয়েছেন আমি যাতে আপনার সাথে রাগারাগি না করি। আপনি লন্ডনে যাওয়ার আগ পর্যন্ত যেন নিজেরে শান্ত রাখি। আজ থেকে সেটাই হবে। নিজের ভালোর জন্য এতটুকু শান্ত আমি থাকতেই পারি। তাজদার দাঁত কটমট করে ওঠে
রাগের অগ্নিবুক নিয়ে তাকালো তার দিকে। শায়না নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার কর্কশ্বরে বলল, তোমাকে বিয়ে করে আমি পস্তাচ্ছি। তুমি আমাকে অশান্তিতে রেখেছ। তুমি সারাদিন ফোন দিয়ে আঁটো কীভাবে আমাকে শায়েস্তা করা যায়। তোমার মতো ছোট লোকদের সমস্যা একটাই, ভালো কিছু দিলে সহজে গিলতে পারো না। তুমি আমাকে ডিজার্ভ করো না। তুমি ছোট লোক, তাই তুমি একটা ছোট লোককে ডিজার্ভ করো। আমাকে তুমি ভাগ্যের জোরে পেয়েছ। তুমি কখনো কল্পনা করতে পেরেছ আমার পাশে দাঁড়াতে পারবে এভাবে? অ্যান্ড মাই টাচ, দ্যাটস সামথিং ইউ উইল নেভার হ্যাভ। মেবি দ্যাটস ওয়াই ইউ আর লাইক দিস। শায়না চলে যাচ্ছিল হেঁটে। তাজদার তাকে এক ঝটকায় টেনে আনলো তার সামনে। কথা বলার সময় এভাবে এড়িয়ে যাবে না। শায়না বলল, তাহলে এটাও শুনুন, আমি এমন কাউকে ডিজার্ভ করি যে আমাকে এই মুহূর্তে আমার পাশে থাকলে পৃথিবীটা আমার কাছে স্বর্গ মনে হতো। আপনার মতো লোককে আমি কেন, কোনো মেয়ে ডিজার্ভ করে না। আমি একটা ছোট লোক। আপনাকে, আপনার স্পর্শ কোনোটাই আমি নিতে পারছি না, কারণ আমার সেই যোগ্যতাই নেই। এবার আপনি খুশি? এদিকে তাসনুভা তার আইফোনটা হারিয়ে ফেলেছে। পাগলের মতো খুঁজছে। তার বান্ধবীরাও তন্ন তন্ন করে ফোনটা খুঁজছে। তাদের সাথে আরও একদল পর্যটক ছিল। তাদের জিজ্ঞেসও করা হয়েছে তারা একটা আইফোন পেয়েছে কিনা। একটা লোককে বাজেভাবে জেরা করেছে তাসনুভার বন্ধুগুলো। লোকটা হতভম্ব। সে ফোন চুরি করতে এসেছে কক্সবাজারে? এরা তাকে চেনে না, জানে না, এমন কথা বলে কি করে? কি বিয়াদব আজকালকার ছেলেপুলেরা। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিন্তু এত অভদ্র কেন? তাসনুভার বন্ধুবান্ধবরা বলল, আঙ্কেল, আপনি ছিলেন আমাদের পেছনে, আর কেউ ছিল না এখানে। দেখেন, ফোনটা যদি পেয়ে থাকেন দিয়ে দেন। এভাবে একটা ফোন তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আমাদের ব্যাগগুলো ওখানে রাখা ছিল, আপনি তার পাশেই ছিলেন। সন্দেহ করার আরও একটা কারণ আছে। তাদের কেন জানি মনে হচ্ছিল এই লোকটা তাদের ফলো করছিল অনেকক্ষণ ধরে। তাসনুভা ব্যাপারটা আরও বেশি খেয়াল করেছে। লোকটা তার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়েছিল। এই লোকটা নিশ্চয়ই অজ্ঞান পার্টির লোক হবে। তার বন্ধুবান্ধবরা এইসব শুনে লোকটার পেছনে পড়েছে। লোকটার রীতিমতো অতিষ্ঠ। ঠিক সে সময়ে একজন পেছন থেকে বলল, স্যার চলুন, ডিনারের সময় হয়ে এসেছে। আপনি বিকেলে কিছু খাননি। লোকটা যেন ছেলেটাকে দেখে সাহস পেল। বলল, আনিস দেখো না, এরা আমাকে ডাইরেক্ট চোর বানিয়ে দিয়েছে। আনিস কপাল কুঁচকে তাকালো। তাসনুভা তাকে দেখে হচকচিয়ে গেল। এটা এখানে কি? এখানে? আর ইনি স্যার? স্যার দেখতে এরকম মনে হচ্ছে কতদিন খেতে পায় না। আনিস রুক্ষ স্বরে বলল, যে চোর বলেছে তাকে আমার সামনে ঠাস ঠাস করে চর বসিয়ে দিন। না জেনে এরা কথা বলে কি করে? তখনই তাসনুভাকে দেখল সে। কপাল কুঁচকে গেল। তাসনুভার কানের পেছনে চুল গুছতে গুছতে বন্ধুদেরকে বলল, চল এখান থেকে চল। আনিস কাঠকট্টা গলায় বলল, সরি না বলে এখান থেকে কেউ সরবে না। ফোন হারিয়ে তাসনুভার এমনিতেও মেজাজ ঠিক নেই। তার ওপর আনিস ভাইয়ের জেরা একদমই ভালো লাগছে না তার। আনিসের কলিগরা সবাই চলে এলো কিছুক্ষণের মধ্যেই। সবটা শুনে তারা তাসনুভার বন্ধুদের ঘিরে ধরেছে। জবাবদিহিতা চাচ্ছে কেন তারা এরকম করলো। বয়সে তাদের জুনিয়র, কিন্তু কথাবার্তার কি সিরি। সরি না বলা অবধি তারা কোথাও যেতে পারবে না। তাসনুভা বিড়বিড়িয়ে বলল, আমি আমার ফোন পাচ্ছি না, আর এরা আছে তাদের তালে। সে হন্য হয়ে ফোনটা খুঁজছে। তাসনুভার বন্ধুরা আনিস আর তার কলিগদের হাতে জব্দ। রীতিমতো তর্ক বিতর্ক লেগে গেছে সেখানে। তাসনুভার বন্ধুরা হার মানার নয়, আর এদিকে আনিস আর তার কলিগরাও এত সহজে দমবার পাত্র নয়। প্রায় অনেকটা সময় ধরে কথা কাটাকাটির পর তাসনুভার বন্ধুরা সরি বললেও তাসনুভা কিছুই বলল না। সে পড়েছে মহাবিপাকে। ফোন হারিয়ে তার মাথা নষ্ট হওয়ার জোগাড়। এদিকে বাড়ির কেউ জানে না সে কক্সবাজারে এসেছে। ভাইয়াদের জানাতে গেলে সব শেষ। এখন সে কি করবে? ভয়ে ঘামছে সে রীতিমতো। কক্সবাজারে এসেছে শুনলে বড় ভাইয়া মেজ ভাইয়া খেপে যাবে। কিছুতেই জানতে দেয়া যাবে না। কিন্তু তার ফোন? আনিস তার স্যারের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তাসনুভার হঠাৎ মনে হলো তাকে আনিস ভাই সাহায্য করতে পারবে। অ্যাটলিস্ট সে অনুরোধ করলে এড়িয়ে যাবে না। নিজে থেকে কথা বলতেও ইচ্ছে করছে না। কিন্তু বিপদে পড়লে মানুষ লঘু জ্ঞান হারিয়ে বসে। তাসনুভার এখন অন্যদিকে মন নেই। সে নিজেকে সামলে নিয়ে আনিসের দিকে এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে আনিস কপাল কুঁচকাল। তাসনুভা জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আনিস ভাই, আমার ফোনটা আসলে পাচ্ছি না, খুব টেনশনে আছি। আপনার স্যারের সাথে মিসবিহেভ করতে চাইনি, সরি স্যার। স্যার গম্ভীর মুখে বললেন, ইটস ওকে। আনিস চলো। তাসনুভা একটু চুপসে গেল। আনিস তার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়িতে জানিয়েছ?
তাসনুভা চুপ হয়ে গেল। আনিস কপাল কুঁচকে চেয়ে রইল। তাসনুভা একটু সময় নিয়ে বলল, আসলে আমি হুট করে চলে এসেছি, বাড়িতে জানাইনি। ফোন কখন হারিয়েছ? আমরা ব্যাগগুলো একসাথে রেখেছিলাম ওখানে বালির ওপর। ব্যাগের ভেতরে আমার ফোন ছিল, আর কারো ফোন ছিল না। ওদের ফোন ওদের হাতেই আছে, শুধু আমারটা নেই। ব্যাগগুলো এলোমেলো পেয়েছিলে? না, ঠিকঠাকই ছিল, বুঝতে পারছি না কিছু। ব্যাগ যেখানে রেখেছ সেখানে ভালো করে দেখো, হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়ে কোনো কিছুতে ঢাকা পড়েছে। তোমার ফোন বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। চার্জ ছিল? খেয়াল করিনি, মাথা কাজ করছে না। আনিস কিছুক্ষণ চুপ করে রইল। তাসনুভা এদিকে ওদিকে তাকাচ্ছে বারবার, টেনশনে তার হাত পা ঘামছে। আনিস তার স্যারকে কিছু একটা বলে তাসনুভাকে বলল, ব্যাগ কোথায় রেখেছ দেখাও দেখি। তাসনুভা তার দিকে গেল। বালুর উপরে জুতা, ব্যাগ সবকিছু রেখে দিয়ে পানিতে নেমেছিল তারা। জায়গাটায় কিছু চিপসের প্যাকেটও ফেলেছে। তাসনুভা বলল, এখানে ছিল সবগুলো, এসে দেখি ব্যাগ থেকে ফোনটা উধাও। তার পাশেই আপনার স্যার দাঁড়িয়েছিল, তাই সবাই ভেবেছে। আনিস একটু কঠোরভাবে বলল, স্যার তোমার ফোন চুরি করবে? তুমি জানো তিনি কত বড় পোস্টে আছেন? ফোন চুরি করতে যাবে কোন দুঃখে? না জেনে কথা বলা কতটুক যৌক্তিক? তাসনুভা চুপ করে রইল। অন্য সময় হলে আনিসের এত কথার ধার ধারত না সে। বিপদে পড়েছে বলেই সে চুপ আছে। আনিস জায়গাটায় খোঁজাখুঁজি করলো অনেকক্ষণ, ফোনটা পাওয়াও গেল না। কেউ চুরি করেছে এটাও বিশ্বাস হচ্ছে না। সন্দেহজনক কাউকে দেখাও যাচ্ছে না আপাতত। তাসনুভার দিকে তাকালো সে। তাসনুভার চেহারা দেখার মতো মনে হচ্ছে। সে ফোন না পেলে আর বাড়ি ফিরবে না। আনিস শেষমেশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফোন না পেলে আর কিছুই করার নেই। তাসনুভা কপালের এক পাশ চেপে ধরে বলল, সবাই বকবে আমাকে। আনিস বলল, কিছু করার নেই, হোটেলে ফিরে যাও, পারলে বাড়িতে জানাও। আরেকটা কথা, পারলে তোমার বন্ধু বান্ধব সবার ব্যাগ চেক করো। তাসনুভা অবাক চোখে তাকালো। আনিস বলল, ওরা চুরি করেছে বলছি না, হতে পারে তুমি ওদের ব্যাগে রেখেছ তোমার ব্যাগ মনে করে। আমি ওদের ব্যাগ চেক করবো এখন? না হলে কিছুই করার নেই, আমি গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে, বাড়িতে জানিয়ে দাও। তাসনুভা রুক্ষ স্বরে বলল, আপনার সাহায্য চেয়েছি বলে মনে হচ্ছে আপনি অনেক দামে উঠে গেছেন। আনিস কিছুই বলল না, সোজা চলে গেল। মেয়ে মানুষ মানেই ঝামেলা। তাসনুভাকে ওর বান্ধবীরা টেনে নিয়ে গেল। তাসনুভা এবার কাঁদছে, রাগে, দুঃখে, ভয়ে। রাতে অঝোরে বৃষ্টি নামল। সায়না পুলের ওখানে ছিল তখনও। ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। তাজদার এসে দেখল সে ভিজে গিয়েছে ইতিমধ্যেই। আনিসও ছিল সাথে। আনিস এখানে আছে সেটা তৌসিফকে জানিয়েছে ফোনে। তারপর দুজনে ফোনে যোগাযোগ করে একত্রিত হলো। ভারী পায়ের শব্দ শুনে সায়না ফিরে তাকালো। আনিস বলল, কিরে ওখানে ভিজছিস কেন? সায়না তাকে দেখা মাত্রই নিজেকে স্বাভাবিক করে নিল। বলল, তুমি কখন এসেছ? আমি তো বিকেলে এলাম। ড্রেস পাল্টে নে, একসাথে ডিনার করব। সায়না এক পলক তাজদারের দিকে তাকালো। তাজদার চোখ সরিয়ে নিল। সায়না রুমে চলে গেল। সে শাড়ি পরছিল। ঠিক তখনই তাজদার রুমে ঢুকলো। সায়না শাড়ির আঁচল কাঁধে তুলে দাঁড়িয়ে রইল, চোখ ফ্লোরে রেখে। তাজদার চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। শার্ট পরতে পরতে তাকে যেন ইচ্ছে মতো বকে যাচ্ছে। সায়না কিছু বুঝতেই পারছে না। শার্ট পাল্টানো দেখে বিরক্ত লাগছে। কয়েক ঘন্টা পর পর শার্ট পাল্টাবে। বেড়াতে এসেও একই কাণ্ড। এগুলো কি ধরনের বদ অভ্যাস? আবারও গর্জে উঠল তাজদার। সায়না তা শুনে চমকে গেল। কাকে বকছে এভাবে? কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। শার্টের বোতাম ঠিক করতে করতে কানে ফোন চেপে ধরে সায়নার দিকে তাকালো তাজদার। বলল, আশা হোক। সায়না তার পেছন পেছন বেরোলো। সেখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চললো একসাথে। আনিস সবার সাথে তাজদারের পরিচয় করিয়ে দিয়েছে। তাজদার সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলছে। আনিসের ভালো লাগছে সবার সাথে ভালোভাবে গল্পগুজব করছে দেখে। 10 বছর আগের তাজদার সিদ্দিকী হলে এমনটা অবিশ্বাস্য ছিল। তাজদার তাসনুভার ওপর খেপেছে, ইচ্ছে মতো বকছে। সামনে পেলে কি করবে তাসনুভা সেটাই ভেবে চুপসে গেছে। ডিনার করার জন্য তাকে আসতে বলেছিল, সে ভয়ে আসেনি। জানিয়েছে সে খেয়ে ফেলেছে বন্ধুবান্ধবদের সাথে, কাল দুপুরে খাবে তাদের সাথে। আনিস তাজদারকে বলল, রাগারাগির দরকার নেই। কিন্তু তাজদার শুনছে না। সে তাসনুভাকে আসতে বলছে, না এলে সে নিজেই যাবে। তাসনুভা তার ফোনটা পেয়েছে বান্ধবীর ব্যাগে। আনিসের কথাটা সবার সাথে শেয়ারও করেছিল সে। সবাই মিলে যে যার ব্যাগ খোঁজাখুঁজি করতেই তাসনুভার ফোনটা পাওয়া গেল। অথচ তারা 3-4 ঘন্টা পাগলের মতো ফোনটা খুঁজে বেরিয়েছে।
ফোনটা পাওয়ার পর সবাই বসে হো হো করে হেসেছে তাসনুভার পাগলামির কথা ভেবে। কিন্তু তাসনুভা এখনও স্বাভাবিক হতে পারেনি। সে না গেলে ভাইয়া এখানে চলে আসবে। যদি সবার সামনে সিন ক্রিয়েট করে। খাওয়া দাওয়ার শেষে অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলো। ফোনে কথা বলার জন্য তাজদার একটু দূরে সরে যেতেই সবাই আনিসকে বলল বোনের জামাই ভালো পেয়েছে। আনিসও কথাটাই দ্বিমত পোষণ করেনি। তাজদার সিদ্দিকী নিঃসন্দেহে ভালো, কিছু বদ অভ্যাস ছাড়া। ছোট থেকে গরিব দুঃখী মানুষ পছন্দ করত না। দুঃখীরা পাড়ায় ভিক্ষা চাইতে এলে তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। কাউকে পছন্দ না হলে তাকে আশেপাশেও দেখতে চাইতো না। তার বাপ চাচার সাথে ঝগড়াঝাটি হলে সে মাতব্বরি দেখাতো। তার বাপ চাচাকে ভয় না পেলেও মানুষ তাকে ভয় পেত। বড় হওয়ার পর অনেক পরিবর্তন এসেছে, যদিও আগের মতো থাকলে সে বিয়েতে জীবনেও রাজি হতো না। আগে যা হয়েছে তা বাদ, এখন শুধু তার বোনটাও ভালো থাকলেই হলো। শায়না চুপচাপ বসে আছে। সে তিতলির সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপে। তাজদার এখনও গল্পে মেতে আছে আনিস আর তার কলিগদের সাথে। আলোচনা চলছে রাষ্ট্রীয় কাঠামোর ঘাটতি আর কর্পোরেট জবের নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। তাজদার মাঝে মাঝে একটু গম্ভীর মুখে মাথা নেড়ে নিজের মত দিচ্ছিল। ঠিক তখনই একটা ফোন এলো। তাজদার একটু সরে গেল। আনিস কলিগদের যেতে বলে শায়নাকে নিয়ে তাজদারের পিছু পিছু গেল। তাসনুভা ভয়ে ভয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তাজদার তার দিকে কাটকাট গলায় কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল। কোনো ভদ্রলোকের মেয়ে এভাবে বাড়িতে না জানিয়ে ঘুরতে আসে? তাসনুভা কাঁপছে রীতিমতো। লজ্জাও পাচ্ছে শায়না আর আনিসের সামনে। মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল সে। তাসনুভার একজন বান্ধবী বলল, ভাইয়া আমরা সবাই মিলে ওকে ট্রিট দিয়েছি, ওর জন্যই সারপ্রাইজিং ছিল ব্যাপারটা। জাস্ট শাট আপ। সব নির্লজ্জ একসাথে হয়েছে, আবার বড় বড় কথা বলছে। তাসনুভা তার বান্ধবীদেরকে চোখের ইশারায় চলে যেতে বলল। অপমানিত হয়ে সবাই কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে, ফিসফিস করছে। তাসনুভার এই মেজ ভাইটা আস্ত একটা খাটাস। সবাই শায়নাকে দেখিয়ে বলল, বউ ভালো পেয়েছে। আরেকজন বলল, মেয়েটার কপাল খারাপ, এরকম বর মানে জীবন তেজপাতা। তাজদার ফোনে কাউকে ডায়াল করছে। তাসনুভার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাহাদুরি বের করছি আমি। তাসনুভা ফোনের দিকে তাকিয়ে বলল, আর কখনো এমন হবে না। আব্বু শুনলে আমাকে। কষে একটা চড় পড়ল তার গালে। শায়না আনিস দুজনেই কেঁপে উঠল। আরেকটা চড় পড়তে যাচ্ছিল, তখনই আনিস ছুটে এসে তাজদারকে সরিয়ে নিয়ে গেল। তাজদার তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এনে ফোনে গর্জে বলল, বাড়ির মেয়েকে একা ছেড়ে দিয়েছ কি মনে করে? আমাকে জবাব দাও। ও একা কক্সবাজারে কি করে এলো? কাউকে জানায়নি কোন সাহসে? ফোনটাও হারিয়েছে। এই ফোনটা পেয়েছ? তাসনুভা কান্না মুছে উপর নিচ মাথা দোলালো। হ্যাঁ, ফোনটা তৌসিফ ধরে রেখেছে। আশেপাশে বাড়ির সবাই আছে। ফোন করে আছে তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা। তাজদার তৌসিফের উদ্দেশ্যে বলল, ও কি এর আগেও এভাবে ট্যুরে যেত? তৌসিফ চুপ। রওশনারা ফোন নিয়ে কি বলল কে জানে। তাজদার তাসনুভার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা বেয়াদব হয়েছ তুমি। বাড়ি যাও, তারপর কথা হবে। এখন যাও এখান থেকে। শেষের কথাটা গা কাঁপিয়ে গর্জে উঠল তাজদার। তাসনুভা দ্রুত চলে গেল। আনিস শায়নাকে বলল, তুমিও যাও। শায়না চুপচাপ চলে গেল। সে একদম চুপ হয়ে গেছে। এ যেন পূর্বের তাজদার সিদ্দিকী। আজ সে আর কোনো কথা বলবে না, মুখ খুলবেই না। বড় বড় কথা শোনালে সে সহ্যও করতে পারবে না, কিছু না বলেও থাকতে পারবে না। তার চেয়ে ভালো চুপ থাকা। তাজদার তার পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। শায়নাকে ডিঙিয়ে রুমে ঢুকলো। শায়না আয়তাল কুরসি পড়ছে মনে মনে। সে চুপি চুপি হেঁটে রুমে ঢুকলো। বিছানায় উঠে আরাম করে শুয়ে রিমোট চেপে টিভি অন করবে, তখনই তাজদার আঙুল তুলল। আরেকটা আছে টিভি দেখার তালে। টিভি বন্ধ। টিভি ছাড়লে সেটা মাথায় তুলে আছাড় মারব। শায়না তখনই টিভি বন্ধ করে দিল। রিমোটটা রেখে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার রায়হানের সাথে কথা বলছে। শায়না অবাক হচ্ছে। বড় ভাইয়ের সাথেও মানুষ এভাবে কথা বলে? তার মেজ ভাইয়া এখনও বড় ভাইকে কত সমীহ করে। আর এই লোকটা? শায়না কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের পায়নি। হঠাৎ বিকট শব্দ দেখতেই দেখল তার পাশে লম্বা করে পা টেনে শুয়েছে তাজদার সিদ্দিকী। পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বসেছে। টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছে। শায়না বালিশটা তুলে কানের উপর চাপা দিল। তাজদার সাউন্ড আরও বাড়িয়ে দিয়ে মনোযোগ দিয়ে নিউজ দেখছে। শায়না তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর বিরক্ত হয়ে বলল, জার্নি করে এত দূর এসেছি, একটু শান্তিতে ঘুমোতেও পারছি না। আপনি কি কারো ভালো মন্দ বোঝেন না? তাজদার টিভির সাউন্ড একটুও কমালো না। কথাটা যেন সে শোনেইনি। শায়না তার হাতের মুঠোয় থাকা রিমোটটা ধরতেই তাজদার তাকে আচমকা ঠেলে বিছানায় ফেলে দিল।
শায়না সরে এসে বিড়বিড়িয়ে বলল, ছোট লোককে আবার যখন তখন ছুতে সমস্যা নেই। কি বললে? স্পষ্ট শুনেছেন কি বলেছি। তুমি নিজেকে ছোট লোক বলে দাবি করছো। শায়নার রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। তারপর শুয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ সেটা আপনিই বলেছেন। ছোট লোকের সাথে এক বিছানায় ঘুমান ভেবে আপনার লজ্জা হওয়া উচিত। আমার তো অসম্ভব ঘৃণা হয় আপনার মুখে ছোট লোক শুনেও আপনার সাথে ঘুমোতে। কয়েকদিন পর বলবে অমুকের বাচ্চার মা। পরিচয়টাই আমার কাছে লজ্জার। আপনি জ্ঞানী মানুষ হলে বুঝবেন। আর বেশি বলবো না। তাজদার সিদ্দিকী তাকে ঠেলে বিছানা থেকে ফেলে দিল। শায়না বিপদের আশঙ্কা বুঝে তার বুকের শার্ট চেপে ধরে গলা ধরে ফেলেছিল। ফলাফলস্বরূপ তাজদারকে নিয়েই পড়ে গেল একসাথে। আঘাত বেশি শায়নায় পেয়েছে। চ্যাপটা হয়ে গেল সে তাজদারের বুকের নিচে। কোমরটা মনে হচ্ছে গেল এবার। মাথার নিচে তাজদার সিদ্দিকীর শক্ত হাত ছিল, তাতে ব্যথাও আরও বেশি পেয়েছে সে। তাজদার তার মুখের দিকে তাকালো। শায়নার নাক কাঁপছে, চোখ জলজল করছে। তাজদার তাকে ব্যথায় কুকাতে দেখে তুলে বালিশে হেলানা দিয়ে বিছানায় বসিয়ে দিল। এলোমেলো বেনিটা সামনে চলে এসেছে। মাথায় আর কোমরে ব্যথা পেয়ে ঘেমে উঠেছে সে। বুক ধড়ফড় করছে, পানি খাওয়া দরকার। সে ফুপিয়ে ওঠে, আবার নিজেকে শান্ত করছে দেখে তাজদার ফুঁসে উঠল। শায়নার দুই বাহু চেপে ধরে তার দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি এক্স্যাক্টলি কি চাইছো সেটা বলবে? সময়গুলো যেভাবে পার হচ্ছে মনে হচ্ছে বেশি দিন তোমার সাথে আর থাকা হবে না। আমি মদ খাই, গাঁজা খাই, তোমার আমাকে নিয়ে সমস্যা কি? আমি নেহাতি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি, নইলে। শায়নার চোখ বন্ধ, ঠোঁট কামড়ে রেখে ফোপানি আটকাচ্ছে। এতটুকুতেই ক্লান্ত সে। সামনে কি অপেক্ষা করছে কে জানে। কিন্তু এই লোকটার সাথে বেশি দিন এভাবে চলতে থাকলে সে মরেই যাবে। সে আঘাত পেয়েছে, তার মধ্যে এভাবে চেপে ধরে রেখেছে একটু পানি না দিয়ে। সে কি চাই স্পষ্ট বলে দিয়েছে ওই দিন, আবারও বলছে সে কি চাই। তাকে ওভাবে বসে নীরবে কাঁদতে দেখে তাজদার সরে গেল। ঠোঁটের কাছে হাত রেখে পায়চারি করতে করতে শায়নার দিকে বারবার তাকালো। বিয়ের আগে মনে হচ্ছিল সবটা সহজ, খুব সহজ, কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা খুবই জটিল। শায়নার দিকে এগিয়ে গেল সে একটা কথা বলার জন্য। শায়না তার দিকে চোখ মেলে তাকালো। ওই চাহনিতে কি ছিল যা তাজদার সিদ্দিকীর পদক্ষেপ থামিয়ে দিল। শায়না তার দিকে চোখে জল নিয়ে তাকিয়ে বলল, দুমুঠো ভাতের বদলে যেদিন সম্মান দিতে আসতে পারবেন সেই দিন আমার কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করবেন, যদি আপনি মানুষ হয়ে থাকেন। অমানুষ হয়ে থাকলে যা ইচ্ছে করেন, আমি আপনাকে আর বাধা দেব না। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল, অনেকক্ষণই চেয়ে রইল। সম্মান? সবার বিরুদ্ধে গিয়ে এত টাকা পয়সা খরচ করে বিয়ে করেছে, এটা সম্মান নয়? তাকে কথাটা বড্ড ভাবালো। সম্মান। শায়না মমতাজ তার কাছে সম্মান চাই। সে বেরিয়ে যাচ্ছিল। শায়না বলল, কোথায় যাচ্ছেন বলে যান। এটা বাড়ি নয় যে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। তাজদার তার দিকে ফিরে তাকালো, গম্ভীর মুখে বলল, মরতে যাচ্ছি। সমুদ্র যদি টেনে নেয় তো ভালোই, আর যদি বেঁচে ফিরি তবে আমি তোমাকে বাড়িতে পাঠিয়ে দেব। এত চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য বিয়ে করিনি সবার বিরুদ্ধে গিয়ে, এত টাকা পয়সা খরচ করে। তুমি আমাকে কি মনে করো আমি জানি না। আমি তোমার সাথে স্বাভাবিক হতে চাইছি বলে কাছে ঘেঁষছি। আজকের পর থেকে আমার পাও তোমার কাছে যাবে না, আমি তোমার মুখও দেখব না। তুমি এখনও আমাকে চেনোনি। বলেই সে বেরিয়ে গেল। অনেকটা সময় পার হয়ে গেল, এলো না। শায়না ঘুম ঘুম চোখে আনিসকে ফোন দিল। আনিস ফোন রিসিভ করলো। হ্যাঁ বল। শায়না ঢোক গিলে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি তো শুয়ে পড়েছি। কেন? উনি কোথায় গেলেন জানি না। কোথায় গেছে বলে যায়নি? শায়নার হঠাৎ করে হাত কাঁপছে। এখন তো ঝড় হচ্ছে, পানি থেকে নামা নিষেধ। আনিস বলল, কী সব বলছিস? এখন বাইরে যেতে দিলি কেন? কোনো কাজে বেরিয়েছে? হ্যালো। শায়না বলতে বলতে ফোন রেখে দিয়ে বেরিয়ে গেল। জোরে জোরে বাতাস বইছে। রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাড়াতাড়ি লন্ডনে চলে গেলেই ভালো। এত অশান্তি আর নিতে পারছে না সে। তাজদার সিদ্দিকী কোথায় গিয়ে বসে আছে কে জানে। তবে শায়না তাকে খোঁজার জন্য বেরিয়ে গেল। একটু দায়িত্ববোধ তার আছে। ভয়ে তার গা শিরশির করছে। এরকম ঝড় হলে সে জীবনেও এখানে আসতো না। হঠাৎ তার পা জোড়া থেমে গেল। ওই দূরে কেউ বসে আছে একলা। শায়না ডাকল, শুনছেন? সে অন্য কোনো সম্বোধন জানে না, কি বলে ডাকবে সেটাও খুঁজে পেল না। তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো। ঝড়ের বেগে ছুটে আসছে শায়না মমতাজ। হাওয়ার বেগে তার শাড়ির আঁচল উঠছে। সে বসা থেকে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। শায়না এসে তার বুক বরাবর
কিল ঘুষি বসালো, ধাক্কা মেরে বলল, ঝড়ের রাতে বেরিয়ে গিয়ে আমাকে কি ভয় দেখাচ্ছেন? শুনুন, আমি আপনাকে যেদিন বিয়ে করেছি ওই দিন সব ভয় ঝেড়ে ফেলে দিয়েছি। আপনি আমার সামনে এইসব হিরোগিরি দেখাবেন না একদম। তাজদার তাকে বলল, তোমাকে এখানে আসতে কে বলেছে? যাও তো যাও, মাথা খেও না। শায়না তার শার্ট টেনে ধরল। আপনি যাবেন কি যাবেন না? তাজদার লম্বা লম্বা পায়ে চলে যেতে লাগলো সামনে। আরে লোকটা পাগল নাকি? শায়না দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলল। তাজদার থামল। শায়না নরমভাবে বলল, ওকে, আপনার কথা মতো সব হবে, চলুন আগে। মনে মনে সে তাজদারকে ইচ্ছে মতো গালাগাল দিচ্ছে যদিও। তাজদার তার দিকে তাকিয়ে বলল, মিথ্যেবাদী। সে হাত ছাড়িয়ে চলে যেতে লাগলো। শায়না বলল, ঠিক আছে, পানিতে আগে আমি নামব, আমারও বাঁচার ইচ্ছে নেই। বলেই তাজদারের আগে ভাগে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। দূর হতে সমুদ্রের গর্জন ভেসে আসছে। যেতে যেতে শায়না হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল, আবার উঠতেও পারল না। তাজদার সিদ্দিকী হো হো করে আকাশ কাঁপিয়ে হেসে ওঠে তার সামনে এসে বসে পড়ল। শায়নাকে ওভাবে পড়ে থাকতে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। শায়না বহু কষ্টে উঠে বসল। তাজদার গা কাঁপিয়ে হাসছে তার এমন দুরবস্থা দেখে। শায়না পাশে বসে তার বুকের ওপর বালু তুলে দিতে লাগলো, এমনকি খাইয়েও দিল। তাজদার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে থুতু ফেলে দিল পাশে। তারপর রুক্ষ ভঙ্গিতে মুখ মুছে নিয়ে শায়নাকে ফেলে দিল নিচে। শায়না অবাক হওয়ার আগেই তাজদার দু হাত ভরে বালু কুড়িয়ে তার গালে মেখে দিল রুক্ষ ভঙ্গিতে। তারপর মুখটা তুলে ধরে ভেজা কাপা ঠোঁটের ওপর চেপে ধরল নিজের ঠোঁট। এক ঝটকায় ঢেলে দিল সমস্ত জমাট ক্ষোভ, গম্ভীর নীরবতা আর একরাশ দাহ করা প্রতিশোধ, প্রতিহিংসা। নিঃশ্বাসহীন মুহূর্তে আটকে গেল সব কিছু। তারপর শায়নাকে একা রেখে সে চলে গেল রিসর্টের দিকে। শায়না অনেকক্ষণ ধরে নিঃশব্দে পড়েছিল বার্লির মাঝে, উঠে বসার চেষ্টাও করেনি। ইচ্ছে করে নিজেকে এলিয়ে দিয়েছিল ঝড় জলের ভেজা কোলের মধ্যে। তাজদার ওকে ফেলে চলে গিয়েছিল প্রায়, কিন্তু কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। শায়নার না ফেরার ভাবনা তার ভেতরটা অস্থির করে তুলতেই অবচেতনভাবেই পা ঘুরে গেল। ফিরে এসে দেখল ঠিক যেভাবে ফেলে গিয়েছিল শায়না এখনও তেমনভাবেই পড়ে আছে। বালু তার চুলে, চোখে, গায়ে মিশে গেছে। ঝড়ের পানিতে পুরো শরীর ভিজে সপসপে, কিন্তু তবুও নড়েনি সে। তাজদার তাকে হাত ধরে তুলতে গেল, বলল, ওঠো, এভাবে কতক্ষণ পড়ে থাকবে? শায়নার মুখের একপাশে লেগে থাকা বালুর কাদার মতো লেগে আছে। চোখ জোড়া লাল টকটকে, দীর্ঘ সময় ধরে কান্না আটকে রেখেছে। কাঁপা কাঁপা পলক আর শক্ত হয়ে থাকা ঠোঁট বুঝিয়ে দিচ্ছে সে ভেতরে ভেতরে পড়ছে। তাজদার চোখ শুরু করে তাকিয়ে রইল তার দিকে। কপাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে নিচে। সে বিরক্তভাবে মুখের পানি মুছতে মুছতে বলে উঠল, আশ্চর্য, এত নাটকের কি আছে? তোমার এইসব অভিনয় দেখে মনে হচ্ছে যেন তোমায় কোনো পরপুরুষ ছুঁয়েছে। এইসব ফিল্মি ন্যাকামো বাদ দাও। বলেই এক টানে শায়নাকে কোলে তুলে নেবে ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শায়নার দাঁতে বালু কিসকিস করছে। সে মুখে জমে থাকা বালুর সঙ্গে থুতু ছুঁড়ে দিল তাজদারের দিকে প্রচণ্ড ঘৃণায়। থুতুটা গিয়ে ছুঁয়ে পড়ল তাজদার সিদ্দিকীর গায়ের একেবারে কাছ ঘেঁষে। মুহূর্তেই সময় থেমে গেল। শায়নার চোখের চাহনি আঙ্গুল ছুড়ল তাজদারের অহংকার ভরা মুখের দিকে। তাজদার সিদ্দিকী স্তব্ধ। বাতাস থমকে রইল। সমুদ্রের ঢেউয়ের শব্দ দূরে মিলিয়ে গেল। শায়নার চোখ দুটো জ্বলতে লাগলো ক্রোধের আগুনে। তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। এই সেই শায়না মমতাজ, যার সামনে নিজের সমস্ত দম্ভ অহংকার সংযমে বেঁধে রেখেছিল সে এতদিন, শুধু নিজের পছন্দে বিয়ে করেছিল বলে। আজ সেই মেয়ে থুতু ছুঁড়ে দিয়েছে তার দিকে। এত ঘৃণা আর এত অসম্মান তাজদার সিদ্দিকীও কল্পনাতে আনতে পারেনি। তার ভেতরের সমস্ত গর্ব, অহংকার আর পুরুষতান্ত্রিক আধিপত্য মুহূর্তেই ঝুরঝুর করে ভেঙে পড়ল। এই এক থুতুই শায়নার সমস্ত নীরব অপমানের প্রতিবাদ যেন। ছোটবেলার সব অপমান, হারানো আত্মসম্মান আর অপরাগ ক্রোধ জমা করে আজ এই সে ছুঁড়ে দিল তাজদার সিদ্দিকীর মুখের ওপর। তাজদার কথা হারিয়ে বসল। শায়নার ঠোঁট থেকে ঝরে পড়া এক বিন্দু থুতু তার ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। এতদিন দেখেও না বোঝার ভান করলেও তার এই মুহূর্তে বুঝতে বাকি রইল না এই মেয়েটা তার স্পর্শকে কতটা ঘৃণা করে, তার উপস্থিতিকে কতটা ঘৃণা করে, এমনকি এই সম্পর্কের দাবিকেও।
আকাশে আবারও বিদ্যুৎ চমকালো। সেই আলোয় সায়নাকে দেখে মনে হলো যেন সে কোনো বিজয়ী যুদ্ধিনীরের মতো যুদ্ধ জয় করে পেছনে পরাজিত সৈন্যকে ফেলে চলে যাচ্ছে নিঃশব্দে, দৃঢ় দম্ভ ভরা পদক্ষেপে। তার ভেজা চুল কাঁধে লেপ্টে আছে, শাড়িটা কাদায় মাখা, তবু এই মুহূর্তে সে সুশোভিত সংহত, চোখে তৃপ্তির দীপ্তি, ঠোঁটে রুদ্ধ বিজয়ের আনন্দ। মনে হচ্ছে সমস্ত অবমাননা, সমস্ত অপ্রাপ্তি আজ সে ফিরিয়ে দিয়েছে তীব্র ঘৃণার এক থাপ্পড়ে। তাজদার সিদ্দিকীর চোখের দিকে আজ সে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে সে যত বড়লোকই হোক না কেন, তার প্রতিপত্তি আর অহংকার আর দম্ভ, তার আভিজাত্য, এমনকি তার স্পর্শও সায়নাকে বিকৃত করে, ছোট করে। আজ সায়না সব কিছুর শোধ নিয়েছে। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে নয়, চলে যেতে যেতে পেছনে না তাকিয়ে সে বলে দিয়েছে সব স্পষ্ট করে। এতদিনের তার করা সমস্ত প্রতিবাদকেও ছাপিয়ে গেল এটা। তার সব রাগ, দৃষ্টিতে জমে থাকা ক্ষোভ, কাঁপা ঠোঁটের কষ্ট, সব কিছু আজ ম্লান হয়ে গেল এটার কাছে। এতদিন ধরে যে সায়না শুধু মুখ ফিরিয়ে থেকেছে, কথা দিয়ে জব্দ করেছে, আজ সেই সায়না নিজের ঘৃণায় স্পষ্ট করে দিয়েছে, এমনভাবে যা কোনো ভাষায় বলা যেত না। তাজদার সিদ্দিকী মুখের ভাষা কম বোঝে, তাই এইভাবেই বুঝিয়ে দিতে হয়েছে যে থুতু সে ছুড়ত সায়না আর তার ভাই বোনদের দেখলে, আজ সেই সব থুতু সায়না একসাথে ছুড়ে দিয়েছে তার দিকে। তাজদার সিদ্দিকীর চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে তার দোষ দেখিয়ে দিতে পারাটা সায়না মমতাজের বিশাল অর্জন।